সো হেই হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পডকাস্ট এবং সবসময়ের মতো মিশকাত ভাই এবং মাজহাল ভাই দুজনেই হচ্ছে আমাদের পডকাস্টে আছে এবং আমাদের ফার্স্ট লাইভ সেশনেও হচ্ছে ভাইরা দুজনেই ছিল। সো হ্যাঁ, ফার্স্ট পডকাস্টেও আছে এবং হাউ আর ইউ গাইজ ডুইং এবং কানাডাতে জীবনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ হ্যাঁ, ভালো। মাঝে সো তোমার কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে আমাদের ফেক টেক ছিল। সেটাই। সো যেটা বললা যে কানাডাতে জীবনকাল যেভাবে যাচ্ছে, সো পড়ালেখা শেষ করলাম, শেষ করার পর এখন ওয়ার্ক পারমিটে আছি। দেন এখন ভবিষ্যতে হচ্ছে পিআর নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আর মিশকাত ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, মাজার সারিয়ার দুজনকে দেখে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের গেস্টদের জন্য এই টেক। সো অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে সারিয়ারের সাথে কথা হইতেছে। মাজরুলের সাথে তো অলমোস্ট রেগুলারই কথা হয়। হ্যাঁ, সেম আমারও ওয়ার্ক পারমিটে আছি, গ্রাজুয়েশন কমপ্লিট হলো এন্ড হচ্ছে সামনে পিআর এর চিন্তা ভাবনা করতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেন পিআরটার জন্য অ্যাপ্লাই করে ফেলা যায়। কারণ ওয়ার্ক পারমিট তো কানাডাতে লিমিটেড টাইম, সো এটাই চেষ্টা করা আর কি। আচ্ছা ভাই, দুইজনকে আমি একটা কোয়েশ্চেন করবো। সেটা হচ্ছে, যেহেতু দুইজনই আপনারা ইউটিউবে অনেক বেশি ভিডিও দিয়েছেন এবং জাস্ট নট ইউটিউব, আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে হচ্ছে আপনারা বিভিন্নভাবে নলেজ শেয়ার করেছেন। যেমন মাজহাল ভাইয়ের কথা যদি বলি, মাজহাল ভাইয়া যেমন বিভিন্ন গ্রুপে ছিল এবং অনেক মানুষকে হচ্ছে বিভিন্নভাবে কমেন্ট বা অ্যান্সার করেছে। সো অনেকভাবে ভাইয়া হেল্প করেছে। এবং এখন আপনার স্ট্যান্ড কি, মানে এখন কি ইউটিউব আর কন্টিনিউ করা হচ্ছে না কেন? দুইজনই, কারণ হচ্ছে মেশকাত ভাইও অনেকদিন পর পর ভিডিও ছাড়ে এবং মাজহাল ভাইও দেখা যায় একদম গায়েব হয়ে গেছে ইউটিউবে। তো আপনারা কি আবার ফেরত আসবেন কিনা কখনো? আর হ্যাঁ, মানে পুরো জিনিসটার স্ট্যান্ড কি? এখন ফেরত আসবো কিনা এই কোশ্চেনটার উত্তর দেওয়া আসলে কঠিন আমার পক্ষে। কারণ বর্তমানে আমি যেটা বললাম যে আমি ওয়ার্ক পারমিটে আছি এন্ড পিআর নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আসলে খুবই ব্যস্ত সময় যাচ্ছে যেটা। আর আগের মতো আসলে ওই ধরনের আসলে এখন হেল্প করা হয় না। আগে যেটা হইতো যে আমি ইউটিউবে অনেক ভিডিও কন্টেন্ট রেডি করতাম, দেন আমি ফেসবুক বলো বিভিন্ন জায়গায় যে জায়গায় বিভিন্ন মাধ্যমে আমি চেষ্টা করতাম। এখন জাস্ট শুধু আমার সেই জিনিসটা ফেসবুকেই সীমাবদ্ধ হয়ে গেছে। আর ইউটিউব নিয়ে আমার এখন আর তেমন একটা প্ল্যান নাই খুব একটা। বাট চেষ্টা করব যে আমি আমি আরেকটা প্ল্যান, আমি ইউটিউব নিয়ে যে প্ল্যানটা করতেছি, আমি হয়তো জানুয়ারিতে 2025 থেকে আবার শুরু করতে চাই। কারণ কানাডার মাঝখানে এমন সিচুয়েশন হয়ে গেছে যে কানাডার আসলে ভালো কিছু বলার মতো এরকম কিছু নাই। যেটা এবং আমি যেটা দেখতেছি সামনে হয়তো ভালো কিছু একটা আসার সম্ভাবনা আছে। তাই অযথা মানুষকে মিথ্যা হোপ দিয়ে লাভ নেই। সো এই জন্য আসলে আমি মাঝখানে কাইন্ড অফ গায়েব হয়ে গেছিলাম। পাশাপাশি আমার জব পড়ালেখার দিকে আমি একটু ফোকাস হয়ে গেছিলাম। সো এই নিয়েই আর কি আমার আপডেট, এই অবস্থা। আর হ্যাঁ, মেশকাত ভাইয়া। হ্যাঁ, আর আমার যে জিনিসটা হচ্ছে তোমার সারিয়ার টাইমিং এর একটা বিষয় থাকে। ফর এক্সাম্পল, আমার ফাইনাল সেমিস্টার ছিল, তখন আমি ফোকাস করতেছিলাম স্টাডির দিকে একটু বেশি। তো আমি ভিডিও বানানো অফ করি, এরপরে হচ্ছে আবার শুরু করি, 1 থেকে 2 মাস মনে হয় 5-10টা ভিডিও আপলোড করি। করার পরে আবার হচ্ছে আমি প্রভিন্স চেঞ্জ করব, ওই টাইমিং এর একটা সমস্যা হয়েছে, আবার ভিডিও অফ করে দিই। প্রভিন্স চেঞ্জ করার পরে ভাবলাম যে মে জুন জুলাই দিকে আবার আপলোড করা শুরু করব। তখন বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আমার হচ্ছে একটা মোটিভেশন কাজ করছে যে না, বাংলাদেশি স্টুডেন্টদেরকে বাইরে আসতে মোটিভেট করা যাবে না, ওদেরকে বাংলাদেশেই থাকতে হবে, and বাংলাদেশের জন্য কিছু করতে হবে। যে একটা আন্দোলন গেল, আমি আর ভিডিও বানাচ্ছি না, আর বাংলাদেশি স্টুডেন্টসকে বাইরে আনতে অ্যাটলিস্ট। তো পরে আবার এখনের যে সিচুয়েশন, সবাই বলতেছে যে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। সবাই তো আর বাংলাদেশে থাকলে চলবে না, বাইরের এক্সপিরিয়েন্সও তো দরকার বাংলাদেশি স্টুডেন্টসদেরকে, রাইট? অনেকে অনেকভাবে হেল্প করতেছে বাংলাদেশকে বর্তমান সিচুয়েশনে। তো আমি ভাবলাম যে ওয়াই নট, মেবি আমার ভিডিও দেখে কেউ একজন ভালো কিছু করবে, রাইট? তাই আবার হচ্ছে শুরু করা। এই মাস থেকে শুরু করছি মনে হয়, আমি ডিসেম্বর থেকে অলরেডি 3টা ভিডিও আপলোড হয়েছে। সামনে আস্তে আস্তে আরো ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করতেছি। উইথিন নেক্সট 2-3 ডেজ আরো 1 বা 2টা ভিডিও থাকবে স্টুডেন্টসদের জন্য আর কি। সামনে কি কানাডা নিয়ে ভিডিও আসবে নাকি আরো অনেক আদার আমি কান্ট্রিজ নিয়ে ভিডিও ফোকাস আসবে? করব কানাডা নিয়েই, কারণ যেটার মধ্যে হচ্ছে আমার মনে হয় যে আমার এটার মধ্যে একটু এক্সপার্টিস আছে, অন্য কান্ট্রির মধ্যে অবশ্যই। একটু কম। বাট আই নো লিটল বিট অ্যাবাউট জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। ইন ফিউচার হচ্ছে আমি পিএনপিটা বা পিআরটা যদি অ্যাপ্লাই করে ফেলি, আমার ইচ্ছা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে আমি ট্রিপ দিয়ে দিয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ওদের প্রসেসিং কিভাবে কি, একদম ফার্স্ট স্টেপ থেকে শুরু করে সবকিছুই
বা ভিডিও বানানোর চেষ্টা করব, আর ওই দেশের স্টুডেন্টদেরকে নিয়ে বানানোর চেষ্টা করব। এটা হচ্ছে প্ল্যান আর কি। ওয়াও! আর না ভাইয়া, আমার খুবই এখানে যে ভালো প্ল্যানটা, পদক্ষেপ। আমি ইন্টারাপ্ট করতেছি। সো আমার হ্যাঁ, যে হ্যাঁ। প্ল্যানটা আসলে, আমরা যখন কানাডা আসছি, সো আমাদের আসলে আমাদের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে অনেক স্টুডেন্টরা আসছে অলরেডি কানাডাতে। সো ইভেন এখন আমরা যখন গ্র্যাজুয়েট করছি, এখন অনেকে আমাদেরকে রিচ আউট করে যে ওরা জানে না আর আসলে ওরা কি করবে। সো আমার যেটা প্ল্যান, যারা বর্তমানে কানাডাতে আছে, আমি মোস্টলি তাদের উপরে ফোকাস করব। এখন এই যে এখানে জিনিসটা করতে গেলে যে জিনিসটা হয় যে আসলে খুব একটা তোমার ভিউ আসবে না, তোমার ধরো অন্যান্য দিকে তোমার রিচ হবে না। বাট স্টিল যারা অলরেডি চলে আসছে, সো তারা আসলে কোনো না কোনো ভাবে আমার হোক, মেশকাত ভাইয়ের হোক, আরো অন্যান্য ইউটিউবারদের ইনফ্লুয়েন্সেই হয়তো আসছে। এখন তাদেরকে আসলে মনে করো অবশ্যই। নিয়ে আসলাম, এখন আনার পরে আমাদের তাদেরকে পথ দেখানোটা আমাদের উচিত। এখন অনেকেই আছে যে কানাডাতে অলরেডি 3-4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক কিছুই জানে না, কিভাবে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হয় বা যে কোনো ছোটখাটো জিনিস আসলে জানে না। সো আমি মেইনলি আমার ওদেরকে টার্গেট থাকবে, পাশাপাশি আমি যেহেতু সামনে নতুন স্কোপ দেখতেছি স্টুডেন্টসদেরকে কানাডাতে, সো সেই জন্য আমি কিছুটা বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য কাজ করব। এটাই হ্যাঁ, হচ্ছে আর কি আমার কানাডাতে ওয়াও! মাজারুল কিন্তু আমার থেকে বেশি স্টুডেন্টসদেরকে, যারা ইনল্যান্ড কানাডার মধ্যে আছে, ওদেরকে বেশি সাপোর্ট করে থাকে। ওদের সাথে যে কানেকশনস, আমি মাঝে মাঝে যদি আমি নতুন কারোর সাথে দেখা হয়, ভাই আমি তো মাজারুল ভাইয়ের সাথে কথা বলি, মাজারুল ভাই আমাকে এইভাবে এইভাবে হেল্প করছে, আহ, তখন ভাল লাগে আর কি যে ওকে, মাজারুল ভিডিও না বানালেও কানাডার মধ্যে যে সব নতুন স্টুডেন্টসরা আসছে, ওদের সাথে প্রতিনিয়তই কানেকশন রাখতেছে, ওদেরকে ইনফরমেশন দিচ্ছে, জব পাইতে হেল্প করতেছে। তোমার কোনো কিছু, কোনো একটা সমস্যা, কোনো একটা বিপদে পড়লো, ওইভাবে দেখবা যে মাজারুলের কাছে কল দিচ্ছে, আর মাজারুল সবার আগে থাকে অলওয়েজ এখানে। মাজারুল গ্যাং বানানো হচ্ছে। এখানে একটা গ্যাংই হয়ে গেছে তোমার, মাজারুলের একটা গ্যাংই হয়ে গেছে বলতে গেলে। আহ, নতুন স্টুডেন্টসরা যারা এসে লাইক টরন্টোতে হোক, বেশিরভাগ সময় টরন্টোর স্টুডেন্টস গুলাই ওকে বেশি রিচ আউট করে। এন্ড হুম, হুম। ভালো, এই জিনিসটা অনেক ভালো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি যেটা বলতেছিলেন যে জুলাই আগস্টের যে বিষয়টা, জুলাই আগস্টে যারা ভিডিও ভিডিও অনেকেই বানায় নাই ওই টাইমে, হচ্ছে মোস্ট অফ দা মানে যারা হচ্ছে স্টাডি অ্যাব্রড নিয়ে ভিডিও বানাতো, তারা তো হুম ফার্স্ট অফ হুম অল ভিডিও বানায় নাই। আর হুম, যারা না, হচ্ছে ওই টাইমটায় বিদেশ আসার জন্য ইন্সপিরেশন দিছে, ওরা এখন রাজাকার হয়ে গেছে। এটা এরকম আমি কিছুই দেশে না, ছিলাম, কারণ আমি একজন তো আন্দোলনের সময় আমি কন্টেন্ট দেশে ছিলাম। এইভাবেই বানায়। হ্যাঁ। ও মাজারুল না, দেশে চলে আমি গেছে। দেশে গেছিলাম তখন। ইউটিউবারের নাম নিব না, বাট এমন কোন একটা ইউটিউবার ছিল যে কিনা বলেছে যে ওই টাইমে যে বাংলাদেশে থাকার দরকার নাই, আজ টাজ দিয়ে বিদেশে চলে যাও, জার্মানি চলে যাও। এটা আমার পরে মনে সে হয় একটা কি ব্যাচ খেলো। একটু রাগের থেকেই বলছে। ধরো যে Obviously। আমিও যেহেতু ভিডিও বানাই, সেক্ষেত্রে আমারও একটু রাগ উঠছিল, বুঝছো, যে এই বাংলাদেশে থেকে হুম, মরার হুম। কি কোনো দরকার আছে, এর থেকে বেটার বিদেশে চলে অবভিয়াসলি। যাওয়া। তাই না? হুম। সো এটা একটা রাগের থেকে, ধরো যে একজন রাগের থেকে বাসা বাহিরে বেরিয়ে গেছে, ওকে আমাকে গুলি করলে গুলি কর, ঠিক না? এটা সো রাগের মাথায় আসলে হুম, আমরা হুম। অনেক কিছু অনেক ও সময় ও বলে ফেলি চিন্তা বিদেশেও না কিছু করে। করতে পারতেছে না, সো এরকম যদি কেউ ভিডিও বানায় থাকে, সেক্ষেত্রে আমি বলবো ওইটা একটা রাগের বহিঃপ্রকাশ ছিল, যে বাংলাদেশের গভর্নমেন্টের প্রতি একটা রাগ, যে আমি এই দেশে থাকবো না, এই ভিডিও দেশে। না ভাইয়া, ভিডিও ভিডিও দিলে তো ভালো হতো, আচ্ছা, স্ট্যাটাসেই অবস্থা শেষ। ও আচ্ছা, আমি এটা স্টিল রাগের বহিঃপ্রকাশে নিব যদি আমি বলছি ভাই, ওই যারা পার্সন। গালি দিয়েছে, হ্যাঁ, বা যারা গালি এখনো দিচ্ছে, ওরাও দেখবেন বিদেশ যাবে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। কারণ তোমার কোয়েশ্চেন্স যেটা মনে পড়লো, আমারও একবার মনে হয় মাথায় আসছিল যে আমি একটা ভিডিও বানাবো যে বাংলাদেশের থেকে মরার দরকার নাই, আম, যে দেশে পারেন চলে যান, যা আর আপনার একটু ভালো। ক্যারিয়ার বাঁচায় ফেলাইছেন ভাই, না মানে আমি কেন জানাই বানাই নাই, লাইক ক্যারিয়ার ওই বাঁচায় সময় ফেলাইছেন। এত টেনশনে ছিলাম। আমার ইন্টারন্যাশনাল মিনিট ছিল আমার সিম প্রোভাইডারের সাথে। তো আমার ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা ফ্রেন্ড, এরপরও অন্যান্য যে পাবলিক ইউনিভার্সিটিতে কয়েকটা ফ্রেন্ড থাকে, আমার ওদের নাম্বার ছিল। সো ফোনে তো হোয়াটসঅ্যাপ বা ইনস্টা মেসেঞ্জারে কল দেওয়া যাচ্ছিল না, তো আমি ডিরেক্ট নাম্বারে কল করতেছিলাম। ওরা আমাকে কল করতে পারতেছিল না, বাট আমি কল করতে পারতেছিলাম। তো ওইভাবেই ইনফরমেশন নিচ্ছিলাম যে কি অবস্থা, সবকিছু কেমন আচ্ছা যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা জানার দরকার। সেটা হচ্ছে ধরেন মানে যেই টাইমটা ছিল যখন বাংলাদেশে হচ্ছে ইন্টারনেট ছিল না, ওই হুম। টাইমটা আপনারা কমিউনিকেশন করেছেন কিভাবে? বা ওই টাইমে আউটসাইড যে মানে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে আপনাদের মধ্যে দিয়ে কি হচ্ছিল, বা আপনারা কিভাবে ইনফরমেশন পাচ্ছিলেন? এখানে হচ্ছে আমি আমি বলি,
যে তখন যে সিচুয়েশনটা ছিল দেশে, ধরো এমনিতেই তো আমরা যেহেতু দেশের বাইরে থাকি, একটা টাইম জোনের ডিফারেন্স আছে, ঠিক আছে? তো আমরা দেশে যে কোনো সময় যে কাউকে কল দিতে পারি না। ইভেন এখন তুমি রাত্রে বেলা তুমি শুট করতেছো, আমার এখানে একটা দিন, এরকম একটা খুবই একটা সিচুয়েশন। আর যখন এরকম একটা সিচুয়েশনে তোমার যখন নেটওয়ার্ক থাকবে না, তোমার যোগাযোগ মাধ্যম থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, তখন কিন্তু খুব ইন্টেন্স। আর পাশাপাশি আমরা এমনও না যে যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, দেশে কি হইতেছে না হইতেছে টুকটাক কিন্তু ভিডিও আসতেছে আমাদের কাছে। টুকটাক ভিডিও কিন্তু ফেসবুক বলো অন্যান্য মাধ্যমে বলো আপলোড হচ্ছিল অল্প অল্প করে, যেই ভিডিওগুলো হয়তো ধরো 2 ঘন্টা 3 ঘন্টা সময় ধরে ফেসবুকে থাকতো। বাট এই যখন আমরা যখন দেখি যে দেশের এই ধরনের পরিস্থিতি, মারামারি গুলাগুলি যেটাই হইতেছিল, সো পাশাপাশি তুমি তোমার পরিবারের মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছো না। আর পাশাপাশি তখন তোমার আসলে মেন্টাল যে স্ট্রেনটা, এটা আসলে ওইরকম থাকে না। ওই খুবই একটা টেনশনের পরিস্থিতি ছিল। আমার তো একটা ইন্টেন্স লেভেলের একটা চিন্তাই ছিল, এটা মেশকাত ভাই জানেন, আমি এখানে শেয়ার করতে চাচ্ছি না। মাঝেও তো টেনশন তো একদম টিকেট কেটে বাংলাদেশে চলে গেছে। হ্যাঁ, পাশাপাশি আমি দেশে যোগাযোগ করতে পারতেছিলাম না। আর আমি যেটা হয়েছিল, আমি দেশে যখন কথা বলতাম, আমি হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলতে পারতাম। এই 10 15 20 সেকেন্ডের মধ্যে যেই তথ্যটা ওইখান থেকে আমার কাছে আসতো, তো এই জিনিসটা আসলে তো খুবই মানে ধরো ক্লিয়ার না, তুমি জানো না একটা অনিশ্চিত হইতেছেটা কি, তোমার ফ্যামিলির কি, তোমার পরিবারের সাথে কি হচ্ছে, দেশে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, খুবই একটা আমি তো যে শুধু আমার ফ্যামিলিতেই হালকা পাতলা ধরো 10 সেকেন্ড 5 সেকেন্ডের মতো কথা হইতো। আর যেই কথাটা আসতো, ওই কথাটা ধরো আমাদের যখন ছোটবেলায় যখন মোবাইল হতো না, যে 1G আমলের যখন থাকতো মোবাইলে, তখন এর থেকে আরো বেটার কোয়ালিটিতে কথা বলা যেত। সো এত মানে অস্পষ্ট কথাটা ছিল, কিছু বোঝা যাইতো না। সো এগুলো নিয়ে খুব টেনশনেই ছিলাম। সো যোগাযোগ করতাম হচ্ছে ডিরেক্টলি ফোনে কথা দিতাম, ফোনে কল দিতাম, অথবা দেশ থেকে যখন ওরা আমাদেরকে ফোন করতো, তখন আমি দেখছিলাম তো কিছুটা কথা শোনা যেত। বাট ইটস নট লাইক দ্যাট তুমি 1 2 মিনিট ধরে আরামসে কথা বলতেছো, 10 15 20 সেকেন্ডের কথাবার্তা। পাশাপাশি বাংলাদেশে যাদের টেলিটক এবং গ্রামীণ সিম ছিল, এদের এদের টুকটাক নেটওয়ার্ক ভালো ছিল তখন, যতটুকু আমি দেখছি। সো মেশকাত ভাই, আপনি এবার বলুন। এইটাই লাইক আমি চেষ্টা করতেছিলাম যে যেসব ফ্রেন্ডের নাম্বার আমার সেফ ছিল কন্ট্যাক্টের মধ্যে, ওদেরকে ডিরেক্ট কল দিয়ে ইনফরমেশন নিচ্ছিলাম যে কি নেক্সট স্টেপে কিভাবে যাচ্ছে। কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকেই তো সবটা হচ্ছিল, সো আমি চাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি ওদের সাথে বেশি কন্ট্যাক্টে রাখতে। নেক্সট স্টেপটা কি হবে, প্রিপারেশন কেমন নিচ্ছে, বা পুলিশের সাথে কি সিচুয়েশন যাচ্ছে, এইগুলাই লাইক ছোটখাটো তখনকার সিচুয়েশন অনুযায়ী। তো এখন তো সবকিছু মোটামুটি ভালোই। আমিও ভাবলাম যে আবার ভিডিও বানানো উচিত, বাংলাদেশেরও উচিত ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, রেমিটেন্স ভাই, রেমিটেন্স ছাড়া পসিবল না তো। রেমিটেন্সেরও দরকার, হ্যাঁ, এক্সপিরিয়েন্সেরও দরকার বাংলাদেশের মানুষের। তো কারণ এখানে এইসব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কান্ট্রি গুলা, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলবো না, বাংলাদেশ ছাড়া অনেক কান্ট্রিও আছে যেখানে স্টুডেন্টসরা যায়, ইউরোপিয়ান কান্ট্রি, জাপান আছে, সাউথ কোরিয়াতে এখন যাওয়া শুরু হচ্ছে। আম, ইভেন মালয়েশিয়া। হ্যাঁ, হ্যাঁ, মালয়েশিয়াতে যাচ্ছে, মালয়েশিয়াতে আমার একটা ক্লোজ বেস্ট ফ্রেন্ড গেছে। আম, কানাডাতে আসছে, ইউএসএ তে যাচ্ছে, রাইট? তো এইসব কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে অনেক ডেভেলপড, লাইক 10 years 100%, more হ্যাঁ। more developed আমি বলবো। সো এখানে যখন একটা স্টুডেন্ট পড়াশোনা করে, এখানে অনেক কিছুই জানতে পারে, অনেক কিছুই শিখতে পারে। যদি চান্স থাকে, এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যাবে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে। সো এর আর থেকে ভাইয়া আমি, 5ই হ্যাঁ, আর 5ই আগস্টে কি হলো আপনাদের ওদিক কানাডাতে? আম, মেশকাত ভাই বলেন, আমরা আমি তো তো এখন তখন দেশে নোভা ছিলাম, আমি জানি না। স্কোশিয়াতে আছি। আমরা তো এখন নোভা স্কোশিয়াতে আছি, এখানে বাংলাদেশি কমিউনিটি অনেক ছোট। তো আহামরি কিছু হয় নাই, বাট আমি এনজয় করছি বাংলাদেশের সাথেই। ধরো যে অনেক ইউটিউব চ্যানেল লাইভ আসতেছিল, আমি জাস্ট সার্চ করতেছিলাম যে কোনো কিছু লাইভ পাওয়া যায় কিনা, ইনফরমেশন পাওয়া যায় কিনা। তো নিউজে দেখাচ্ছিল যে সকাল 10টা 11টা পর্যন্ত 5 আগস্টই একদম সবকিছু নীরব, কোনো হ্যাঁ, মানুষ নাই, কিছু নাই। এন্ড দেন হঠাৎ করে দেখলাম যে 12টা 1টা থেকে রাস্তার মধ্যে হঠাৎ করে কই থেকে মানুষ চলে আসছে। তো এগুলাই 5 অলৌকিক তারিখের কথাও যদি বলি, সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ভালোই মানে মানুষ অনেক মারাও গেছে। ইভেন হ্যাঁ, হ্যাঁ। আমরা যেখানে থাকি, সো ওখানে এক ভাড়াটিয়া নাকি বের হয়েছিল, ওই এক ছেলে আর কি। তো ওর কি হ্যাঁ, এই কি রাবার বুলেট টুলেট খেয়ে আসছে। সো ও মাই গড। 5 তারিখেও অনেক কিছু হইলো। পরে গিয়ে পরে তো দুপুরবেলা সবাই জানতে পারলো যে যা হওয়ার হয়ে গেল। যা হয় পরে হ্যাঁ। আনন্দ মিছিল বের হলো, আমিও আই গেস 3টা দিকে 4টা দিকে বের হলাম। আমরা রামপুরের ওদিক যাচ্ছিলাম, ওইখানে আবার পুলিশদের আই গেস আটকিয়েছিল ওদের ইয়াতেই, থানাতেই। আর আমি বের হওয়ার পর ভাটারা থানা অলরেডি শেষ, আমি বের হওয়ার পর দেখি ভাটারা থানা আগুন জ্বলতেছে।
মানে মানুষ সেই লেভেলের আনন্দ। আর রামপুরা আর থানার আমি মধ্যে যেতে গেলাম, ওখানে দেখলাম যে হ্যাঁ, হ্যাঁ বলেন। না আমি তখন হচ্ছে আমি সকালের দিকে যখন দেখলাম যে 10টার পরে রাত্রি 4 তারিখ রাত্রি কিন্তু মানুষজন ঢাকায় চলে আসছে যারা আসার, ঠিক আছে? এই জিনিসটা আমি দেখলাম সকালবেলা যখন 9টা-10টার পর থেকেই মানুষজন যাত্রা শুরু করছে। 12টার পর থেকে না হঠাৎ করে রাস্তাঘাটে এত মানুষ কোথা থেকে যে আসছে আই ডোন্ট নো। আমি তো দেশেই ছিলাম, আমি তো দেখতেছি সব মানুষ হঠাৎ করে গণভবনের দিকে হাঁটা শুরু করছে। এটা হচ্ছে অ্যারাউন্ড 12টার পরে। দেন সবাই দেখলাম এদিকে, হঠাৎ তারপরে শুনলাম যে একটা অথবা 1:15 একটা ভিডিও পাবলিশ হয়েছে, একটা হেলিকপ্টার উঠতেছে যে শেখ হাসিনা মনে হয় চলে যাচ্ছে দেশ থেকে, ওই টাইপের একটা ভিডিও। দেন তারপরে তো 2টা-2:30টার দিকে মনে হয় আমরা টিভিতে দেখলাম যে নিউজটা আর কি। সো এরকম একটা সিচুয়েশন। আর মানুষ যে মারা গেছে বা রাবার বুলেট, এরকম আমার অনেক রিলেটিভ আছে আমার, যারা অনেক রাবার বুলেট খাইছে। পাশাপাশি আমার ফ্রেন্ড আছে কিছু, ইভেন আমার একটা ফ্রেন্ড আমি সে মারা গেছে। সো এরকম আরো অনেক ইনসিডেন্ট আছে, ইভেন কি অনেক কিছু নিজের চোখেও দেখছি, যেহেতু আমি দেশে ছিলাম ওই সময়। আমি তো দেশেই, আমি যখন আন্দোলন ছিল ওই টাইমে আমি দেশে গেছিলাম। সো এরকম অনেক কিছুই দেখছি নিজের চোখে। আসলে এগুলা ডেসক্রাইব করাটা আসলে এভাবে ঠিক হবে না মানুষের সামনে, কারণ এগুলা অবশ্যই। এত মনে করো বলতে গেলে ব্লাড বা এইসব জিনিস চোখের সামনে আসলে মানুষ নিতে পারবে না। এইটাই আর কি, বাট আমি বাইচে গেছি যে আমি ভিডিও বানাই নাই যে বাংলাদেশ ছাইড়া দেন। ক্যারিয়ার বেঁচে গেছে ভাই। আবার 5ই আগস্ট বুঝছেন রাতে হইছে আরেক কাহিনী। রাতে তো আচ্ছা। সবকিছু শেষ করে আসলাম। আসার হ্যাঁ। পর দেখি যে নতুন গুজব নাকি, তখন তো ভাই গুজব-টুজব শুরু ও হয় নাই। ভাই তো ভাই রাত ঘুমাইতে পারি নাই। 12টার পর ভাই আসছে। আমরা রো তো আসছে শেষ। ভাই, ঘুমাইতে পারি নাই। আমার একটু বন্ধু-বান্ধব যারা হচ্ছে বাড্ডার দিক ছিল, ওরা আমাকে মেসেজ দিচ্ছে যে ওখানে নাকি গোলাগুলি হচ্ছে। গোলাগুলি হচ্ছে এবং আমি গেছি আরো আমার ভয় পাই। বাসা তো কারণ বাড্ডার এখানেই। পাশেই হ্যাঁ আমার ব্রো, বাসা। গোলাগুলি হয়েছে, এটা সত্যি। আমার বাসা ছিল গোলাগুলি হইছে মহালক্ষীতে। আর ওদিক দিয়ে গুজব শুরু হইছে যে রয়ের এজেন্ট আসছে। আরে সবাই রয়্যাল গেছে ভয় এজেন্ট পেয়ে। আসছে। ভাই সারা গোলাগুলি রাত হচ্ছে, এই জাগনা আমি। জিনিসটা সত্যি। ভিডিও মনে হয় আসছিল আমাদের সামনে, আমার টেলিগ্রামে না হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের মধ্যে মনে হয় আসছিল, তোমার একটা প্লেন ল্যান্ড করতেছে ইন্ডিয়া থেকে, ম্যাপের মধ্যে শো করতে, রাডারের হ্যাঁ হ্যাঁ, মধ্যে ম্যাপ থাকে ঘুরতেছে। ইন্ডিয়া থেকে একটা প্লেন আসতেছে, ইট শুড নট বি দেয়ার এট দিস টাইম হ্যাঁ, ইন বারবার খালি বাংলাদেশ। আসা যাওয়া মানুষ করতেছে ঢাকা এয়ারপোর্ট অফ এয়ারপোর্ট ছিল থেকে। মনে হয়, তো কিভাবে ইন্ডিয়া থেকে প্লেন যাতায়াত চলতেছে এরকম অবস্থা। এন্ড লাইক ওইটা নিয়ে বলতেছে যে র মানুষ এর বলতেছিল একটা লাশ ইউনিট। নিয়ে যাইতেছে, সব লাশ এই ঢাকা থেকে নিয়ে ভাই ইন্ডিয়াতে অবস্থা ঢুকেছে, খারাপ হয়ে ঢাকা থেকে গেছিল। ইন্ডিয়া। বলা যায় না, লাস্ট সরাইতেও পারে, অনেক মানুষ মরছে, তথ্য পাওয়া যায় নাই মনে হয়। যে যেই যে ধরনের ধরো গুজব গুলা ছড়াইছে প্রত্যেকটা দিন রাত্রে, 5 তারিখ রাত্রে এক ধরনের, 6 তারিখ রাত্রে এক ধরনের গুজব। গুজব, আর সব এমন না ভাই, গুজব সবগুলা আলোচনা, গুজবের এখানে ভিডিও প্রুফ তথ্য সহ আছে। গুজব। কি যে একটা অবস্থা, ভিডিও সহ গুজব দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ইভেন এই ইভেন আমার ওকে, বাসার আমরা গলিতে হচ্ছে গোলাগুলি মারামারি হয়েছে। গোলাগুলি থেকে দূরে সরে যাই। জি আমার ভাই, বাসার আচ্ছা গলিতে আরেকটা গোলাগুলি জিনিস। হয়েছে, আমি বারান্দায়, তখন আমি বারান্দায় দিয়ে দেখতেছি, দেখি হঠাৎ করে একটা গুলি মারছে। সো দেন তাড়াতাড়ি আমি রুমের ভিতরে ঢুকে গেছি। আচ্ছা ভাই, ভায়োলেন্সে যেহেতু আছি, আপনারা হচ্ছে ভাই ইউটিউবে কেমন হেড কমেন্ট পান? আহ, এটা আমার রেজকাত ভাই বলেন। আমি কমেন্টস আমার গুলা হেট কমেন্ট বলবো না, অনেক কম তুলনামূলক, আমি জানি না অন্য ক্রিটিসিজম। ইউটিউবার, আমার মনে হয় যে অন্য ইউটিউবার পায় কিনা জানি না, বাট আমার এখানে মাঝে মাঝে থাকে। ধরো চাই আমি 3 বছর যাবত যদি ভিডিও বানাই থাকি, সর্বোচ্চ 10টা থেকে 12টা মনে হয় পাইছি আমার দেখা অনুযায়ী, নোটিফিকেশন তো সবগুলো আপনি কি আসে ওগুলো না। ডিলিট করেন নাকি রেখে দেন? না ও, এটা আমি জানি না। প্রথম প্রথম আমার যখন 5-10 হাজার ছিল, ওটা আমাকে এফেক্ট করতেছিল ভিডিও বানানোর জন্য, যে ওকে মেবি আমার ভিডিও ভালো হচ্ছে না, সো ভিডিও বানানো উচিত না। দেন যখন অনেক মানুষের ভালো কমেন্ট গুলো দেখি, দেন আমার মনে হচ্ছে আরেকটা ভিডিও বানানো উচিত, জাস্ট একজনের জন্য আমার ভিডিও বানানো অফ করে দেওয়া উচিত না। তো ওইটাকে আমি ডিলিট করে দিতাম প্রথম প্রথম, লাইক মেবি 1-2 হাজার সাবস্ক্রাইবার, ওইটা আমার কাছে অনেক কিছুই না, এখনো আই এম থ্যাঙ্কফুল। এন্ড দেন যেটা হচ্ছে মাঝে, এখন এগুলার এত কেয়ার করার টাইম নাই, বুঝছো, সবাইকে হ্যাপি করা যাবে না বাংলাদেশে। সেটাই। আমার নিজের শুধু একটা বাংলাদেশ লাইফ, না ভাই, পুরো পৃথিবীতে আপনি সবাইকে কেমনে হ্যাপি করবেন? কারণ এইটাই, সবার শেখ ডিফারেন্ট ডিফারেন্ট হাসিনা অপশন থাকে। সবাইকে হ্যাপি করতে পারে নাই, ঠিক না? So, এখন তুমি মনে করো, তুমি যদি মনে করো 1 কেজি আলু কিনো, এর মধ্যে 2টা 5টা আলু হুম। নষ্ট করবেই, তাই না?
হ্যাঁ, লাইক তো এরকম আমার একটা এতে কমেন্ট লাগছে, আমি একটা গাড়ি নিয়ে মনে ভিডিও করছিলাম যে আমার ফার্স্ট কার, জানি এটা একটা চিপ কার, $20,000, হুম, এত বেশি না, বাট হুম। মার্সিডিজ বিএমডব্লিউ হইলেও তো এরকম কমেন্ট আসতো না। যে একজনে কমেন্ট করছে, আমি আমার ছেলেকে $1,50,000 দিয়ে রেঞ্জ রোভার কিনে দিছি 2024 মডেলের। তো আমার ছেলে তো ভিডিও বানায় নাই, তুমি কেন $20,000 দিয়ে ভিডিও বানাইতেছো, মানে $20,000 গাড়ি নিয়ে ভিডিও বানাচ্ছ, রাইট? আমি এই কমেন্টের কি রিপ্লাই দিব? কি নিব? এটা কি নেগেটিভ কমেন্ট আমি করবো? এখন এখানে দেখেন, এখানে একটা জিনিস আমি বলতেছি যে উনি উনার ছেলেকে কিনে দিছে, আর আপনি যেটা কিনছেন সেটা আপনার চিন্তা নিজের করছো অর্জন, মিয়া, ঠিক আছে, 100 নিজের আরেকটা টাকায় বিষয় হচ্ছে উনার ছেলে সেটা ইউটিউবার না, মিশকাত ভাই ইউটিউবার, দ্যাটস ওয়াই উনি ইউটিউবে আপলোড করছে। লাইক স্টুডেন্ট, লজিক্যাল ইন্টারন্যাশনাল রিজন। স্টুডেন্টকে, মিয়া একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসকে $150,000 দিয়ে উনি রেঞ্জ রোভার কিনে দিছে লেটেস্ট 2024 মডেলের। হুম, হুম। চিন্তা করছো লাইক কেমন রিচ হইতে পারে? আর আমরা এখানে আপনার যদি ভিডিওতে যে like, কমেন্ট করছে এটাই তো অনেক। ওই ও, ওই ওনার যে এতটা সময় আছে উনি আমার ভিডিও দেখছে, ও মাই ভিডিওটা গড, দেখছে। উনি না জানি কে আর কোনো মাজহাল ভাই আর কি। মনে হয় না। আমার আসলে আমার হচ্ছে, আমি তোমাকে বলি, আমার তো ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটাই আমার অনেক ভিউ হয়েছিল। জি জিনিসটা এটা আসলে খুবই একটা হেল্পফুল ভিডিও ছিল, এবং স্টিল নাও এখনো যদি কেউ আসে ওদের জন্য ওই ভিডিওটা খুবই হেল্পফুল। সো ওই ভিডিওটাতে আসলে অলমোস্ট 2,500-এর মতো মনে হয় কমেন্ট আসছিল। এর মধ্যে একটা কমেন্ট আসলে আমার খুবই এফেক্ট করছে, যেটা আমি মেসেজ ভাইকে দেখেছিলাম। সো এটা আসলে ওই কমেন্টটা আসলে আমি দেখছিলাম প্রায় 4-5-6 মাস পরে। দেখার পরে আসলে যখন তুমি ধীরে ধীরে গ্রো করতেছো, ওই সময় যখন এই দুই একটা নেগেটিভ কমেন্ট আসে, ওইগুলো কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করে। দেন আমি ছেড়ে দিছি ইউটিউব এসেই। এরপরে আবার আমি আমি ওই ভিডিও ইউটিউব শুরু করতাম না, ওই কমেন্টে আমি দেখছি যে আমার একজন সাবস্ক্রাইবার ওকে রিপ্লাই ব্যাক করছে। ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। একজন কি জানি আহা। একটা কমেন্ট করছিল, আমার তো মনে থাকে না তো কিছু। তো যখন আবার ও রিপ্লাই ব্যাক করছে, ও আবার সে রিপ্লাই ব্যাক করছে, ওদের মধ্যেই যুদ্ধ চলতেছে, আমি জাস্ট নীরব দর্শক হিসেবে দেখতেছি। তো তারপরে আমি আবার শুরু করলাম। তো এই ধরনের আসলে নেগেটিভ কমেন্ট থাকবেই, বাট তোমার যেটা গোল, আমার তো ইউটিউবে আসার যে কিন্তু মেইন মাঝারে গোল অফ সেটা করে হচ্ছে দিছে। মানুষকে হেল্প করা। সো আমি দেখতেছি মানুষের হেল্প হচ্ছে, দেন আমি কন্টিনিউ করে গেছি। কোনো একটা নেগেটিভ কমেন্ট মানে মাঝারকে এফেক্ট করছে অনেক। হ্যাঁ, না রিসেন্টলি কোনো নেগেটিভ কমেন্ট এফেক্ট করে নাই। যেটা করছে হচ্ছে, আমি আমার লাস্ট সেমিস্টারে ছিলাম, পড়ালেখার প্রেসার পাশাপাশি জবের প্রেসার। দেন আমি ধীরে ধীরে আসলে, যখন তুমি 1 মাস ভিডিও দিবা না, আস্তে আস্তে এই জিনিসটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝবে যে ভিডিও তুমি যদি না দাও, তো ধীরে ধীরে আসলে এটা থেকে আসলে চলেই যাই আমরা, মানে আর ইউটিউবে ভিডিও আপলোড করা বলো, করা হয়ে ওঠে না। ইভেন আমার এখনো, বাংলাদেশের আমি ওই দিন স্টুডেন্ট ভিডিও শুট করে কমিউনিটি রাখছি, ক্যানাডাতে কিন্তু আমি আপলোড করতে আমার ইচ্ছা করতেছে না। রুমর চলতেছে মাজার নাকি উইকলি 80 ঘন্টার উপরে কাজ করতেছে। না, এটা রুমার। এটা এটা আসলে বাস্তব আচ্ছা না। মিশকাত ভাই, উইকলি 80 তাহলে এখন ঘন্টার থেকে উপরে আমরা কেউ কাজ মাজহার, করতে পারে না। কারণ দেখো, এখন থেকে 7-12 মাজহাল ভাই বছর যদি আসছে। ইউটিউবে, এখন যদি মাজহাল ভাই ইউটিউবে 2 থেকে 3 মাস বেশি গ্যাপ দেয়, তাহলে আমরা ওনার হেড কমেন্ট খুঁজে রিপ্লাই দিব, আর উনি ব্যাক করবে। মেবি তখন মাজরুল ব্যাক আসতে পারে। না, আমি আমি শুরু বলতেছি করব, আমি জানুয়ারি থেকে নতুন শুরু করব বছরে শুরু করে ইনশাআল্লাহ। ফেলো, নতুন বছরে শুরু করো। নতুন বাংলাদেশের বছরে স্টুডেন্ট অনেকে অনেক ধরনের কানাডার রেজুলেশন নেয়, সো আমার এটাই, আমি ইউটিউব শুরু করব। এরকম রেজুলেশন নেওয়া দরকার। কারণ হচ্ছে কি মাজার, দেখা যায় যে সবাই তো, আমি তো এক্সপেক্ট করবো না যে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, রাইট? এরকম হতে পারে তোমার ভিডিও সবার আগে আসছে ওর কাছে, রাইট? ও তোমার ভিডিও দেখবে, ভিডিও বানাইলে হেল্প হবে, একজন একজনকে হেল্প হচ্ছে, একজন আর একজনকে। সবার ভিডিও তো আসলে একরকম হয় না। মনে করেন আপনার কথা, আপনি যেভাবে ভিডিও মেক করেন হয়তো এটা কারো ভালো লাগছে, আমি যেভাবে মেক করি এটা অন্য কারো ভালো নাও লাগতে পারে। যেমন শাহরিয়ারের ভিডিও শাহরিয়ার ওদের ভালো যেভাবে লাগতে মেক পারে, করে ওটা কারণ আমার শাহরিয়ার অনেক হচ্ছে ভালো বিভিন্ন লাগে। এভাবে দেশের ভিডিও বানায়। শাহরিয়ারের লাইটিং, শাহরিয়ার কন্টেন্ট কিন্তু ক্যামেরা অনেক ভালো, কোয়ালিটি, আমি দেখি তো। সবকিছু অনেক অনেক ভালো। এন্ড আমি যেভাবে ও যখন content- জবে যাই, যাওয়ার সময় হচ্ছে আমি শাহরিয়ারের ইজি আপলোডে কোনো না কোনো ভিডিও অন করি, তো আমি দেখি মাঝে মাঝে। সো যখন যাইতে থাকি অন দা ওয়েতে, সো ভিডিওগুলো আসলেই ভালো হয়। আমি হয়তো ভিডিও দেখি না, মানে দেখতে পারি না যেহেতু আমি ড্রাইভ করি, কিন্তু আমি ভিডিও যখন সাউন্ড শুনি বা যে ইনফরমেশন গুলো তোমরা শেয়ার করো, তোমাদের যে টিম, সো ইউ গাইজ আর রিয়েলি ডুইং লাইক ভেরি হার্ড ওয়ার্ক। আমি আসলে ভাই আজকে আমার কাছে জব ডলার থেকে নাই আসার পাঠানোর পরে, মতো, এত আমি প্রশংসা। কিন্তু জয়েন করতাম না, আমি জাস্ট খালি তুমি আমাকে ইনভাইট করছো দেখে আমি জয়েন করছি, কারণ তুমি অনেক হার্ড ওয়ার্ক না করো। রিয়েলি থ্যাঙ্কস, এন্ড দেন রিয়েলি থ্যাঙ্কস ভাই, ইট দ্যাটস মিনস আ ওয়াই লট, লাইক ইট মিনস আ লট। আমি জয়েন করলাম। আচ্ছা হ্যাঁ, আমার এগুলো হচ্ছে, আমরা হেড কমেন্টে ছিলাম,
তো আমাকে হচ্ছে আমি তো সেই পাই, আমি সেই লেভেলের পাই। তো তাই না? ফার্স্ট তো আমার বেশি একটা এফেক্ট করে নাই। হুম, কারণ হুম। আমার ওই চাইল্ডহুডে এমন টাইপ ছিল। লাইক বুলিং, ভায়োলেন্স এর দিক দিয়েই গেছে। সো ওটা কোনো সমস্যা নাই আমার। আর আমার শুরু থেকে এমন ছিল যে ভাই আমার এখন পিছে ভলান্টিয়ার আছে। আমরা হুম। হচ্ছে মাঝখানে আমরা প্রায় কত? আমরা ২৫ জন ভলান্টিয়ার নিয়ে কাজ করতেছিলাম। তো আমাদের ওহ ভালো বড় নাইস! টিম ছিল। হুম, হুম। তো আমার ওমন ছিল যে এখন আমি YouTube ভিডিও বানাতে হবে। কজ আমার পিছে এত বড় একটা টিম কাজ করতেছে এবং হুম, ওরা আমার উপর বিশ্বাস রাখে। obviously। হুম, সো ওই দিক থেকে আমার ভিডিও বানানো হতো এবং ভাই এখন কমেন্ট করলে দেখা যায় আমি শুধুমাত্র রিপ্লাই দেই। যেমন আর ভাই অনেক মজার কমেন্ট আসে। আমার যেমন হ্যাঁ। একজন কমেন্ট করছে, "ভাই তুই দেখতে এমন কেন?" আমি কইছি আমি রিপ্লাই দিছি, "ভাই এমনি।" হ্যাঁ, আরেকজন কমেন্ট করছে, "ভাই তুই এই ভিডিওর মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালি কেন?" আমি রিপ্লাই দিছি, "ভাই আপনার জন্য।" নাইস। এরকম রিপ্লাই দিলে আ মনে হয় ওই লোকটা একটু ফানি ভাবে নিবে। নেওয়ার পরে দেখবা যে হয়তো তোমার ফ্যানই হয়ে যাবে একসময়। ঠিক হ্যাঁ। না? ভাই দেখ আরো না দেখ আরো আমার তোমার সমস্যা নাই তো। ভিডিও কমেন্ট দেখবে। কমেন্ট করলে ভাই বেটার। কমেন্ট করলে বেটার। এনগেজ ভালো হয়, রিচ ভালো হয়। এই এটাই তো আমি যেমন আমি এখন রিপ্লাই দেই রিসেন্টলি রিপ্লাই দেয়া শুরু করছি। আমি দেই ওকে যেমন আমি ওই আঙ্কেলটাকে দিছিলাম যে $150,000 এর রেঞ্জ রোভার আ কি দিছিলাম? আমাকে একটা গিফট করেন। এরকম থাগলা আমার মধ্যে থেকে আসে না বুঝছো? দেন আমি একটা ভিডিও বানাই। হ্যাঁ, আমি মনে দিছিলাম যে আঙ্কেল আপনার ছেলেকে বলেন একটা ভিডিও বানাইতে পরে আমি ভিডিওটা দেখবো। কমেন্ট করবো, ইন্সপায়ার হবো এরকম একটা কিছু মনে দিছিলাম। রিপ্লাই সো ভুলে গেছি। একটা জিনিস এটাই যেটা মনে রাখবা, যে গাছে আম যত বেশি সেই গাছে ডিলটা তত বেশি করবে। তো এরকম হেড কমেন্টস আসতেই থাকবে। ইভেন মনে করো হেড কমেন্টস এর রিপ্লাই দিলে, যেটা মেশকাত ভাই একটু আগে বললো যে সে তোমার ফ্যান হয়ে যাবে। যেমন এখানে আমি বলি, যেমন সালমান মুক্তাদিরের কমেন্টের রিপ্লাই দেখেই কিন্তু আমি ওরে ফলো দেওয়া শুরু করছি। আমি কিন্তু আগে ওরে কখনো এবার দেখতাম না, কিছু না। এবার ভাই বাট আমি একটা এখন আমি প্রেডিকশন ওকে দেই। ফলো আমি করি একটা জাস্ট ওর প্রেডিকশন দেই কমেন্টের ভাইয়া। রিপ্লাই দেখার জন্য। হুম, হুম। আমরা যে জার্মানি নিয়ে কথা বললাম না যে ওই টাইমে ভিডিও বানালে আমরা ব্যাশ খেতাম। এটা হুম। নিয়ে আমরা হেড কমেন্ট পাবো জানেন? এই ভিডিওতে। আর ইউ হাউ? কিডিং মি? আমি কোনো নেগেটিভিটির মধ্যে থাকতে চাই না। আমি না অলওয়েজ আমার মনে হচ্ছে যে এত সিরিয়াস না জিনিসটা এরকম মজা নিলাম হেট কেন? কমেন্ট আসার কিছুই নাই। মানুষ যদি ফুল জিনিসটা দেখে অনেক অ্যাগ্রেশন থেকে অনেকে অনেক কিছু বলে। আমিও তো বলি। ধরো যে অ্যাগ্রেশন থেকে আমি আমার ফ্রেন্ডকে থাপ্পড় মেরে দিলাম। একটু পরে আবার আরে দোস্ত মনে তো ছিল না। দোস্তরে তো মারাই যায়। ঠিক না? সো এরকম অবস্থা। সো এরকম স্ট্যাটাস দিয়ে দেয় আবার ডিলিট করে ফেলে, আবার দিয়ে দেয় অনেকে আবার ডিলিট করে ফেলে। রাগের থেকে আপলোড করে ফেলছে আবার ডিলিট করে ফেলছি। ওকে, এটা তো মাথা যেমন ঠিক ছিল না। এরকম রাগের থেকে আসলে এরকম আমরা আসলে অনেক কিছুই করি। যেমন এই যে একটু পরে আমি ঘুমাইতে যাব। সো আমি বলব যে কালকে সকালে শিফটে যাব না। ঠিক এই ভোরবেলা ৬টা দিকে ঘুম থেকে উঠে আমি ঠিকই শিফটে যাই। এরকম আসলে আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। বাট আসলে অনেক সময় চিন্তা করে বলি টাকা না ভাই এই টাকা। জিনিসটা। মাজরুলের অনেক টাকা টাকা না, থাকে। ডলার। ডলার, ডলার। ও হ্যাঁ। ডলার। সরি ভাই। মাজরুলের আচ্ছা ভাই ডলার। মাজরুলকে কি আমরা অনেক সাজেস্ট করছি? স্পেন্ড করার একটু জায়গা বলে দিছি যে মাজার ইউটিউব চ্যানেলে স্পেন্ড করো। দেখবা যে তোমার ভিডিও হুম। বানাইতেও ভালো লাগবে এন্ড হ্যাঁ। তোমার একটা ফ্যান বেস হবে এন্ড টাকাটা খরচ করো কোন জায়গায়। তুমি তো খরচ করার জায়গা পেতেছো না। ঠিক না? তো আমার যেমন আশেপাশে যত মানুষ আছে সবাই খালি আমার হুম, হুম, চারপাশে হুম। খালি টাকাই দেখে। ইভেন এখন আজকে তুমি কত মাসে 15 তারিখ, আমি এখনো বাসার রেন্ট দিতে পারি নাই। সবাই খালি আমার আশেপাশে টাকাটা কোথায় জানি দেখে, আমি দেখি না। এগুলো যদি আমি দেখতাম তাহলে এতদিন আমার গাড়ির টাকা পে অফ হয়ে যেত। ও মাই গড! আহা! হবে না হয়তো আস্তে আমি জাস্ট কিছুদিন পর মাজহারুল ভাই দেখি স্টোরি দিচ্ছে। উনার গাড়ির কিছু একটা হইছে বা উনি কোন একটা কেস খাইছে এরকম টাইপ। এই হ্যাঁ, উনার দেখতেছো, আমি জাস্ট খালি মারাই খেতে থাকি ভাই। এই হলো অবস্থা। আচ্ছা ভাই। ক্যারিয়ারের কাছে যেই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে তোমাদের এখন হুম। হেল্প করার এটা কিভাবে যাচ্ছে? রিসার্চ বেসটা তোমরা কিভাবে করতেছো? এখন ভাই আমরা আরো বড় কিছু স্টেপ নিতে যাচ্ছি। হুম, হুম। জানেন নাকি আমি জানি না যে আপনারা দেখেছেন কিনা বাট আমরা রিসেন্টলি হচ্ছে আরেকটা অর্গানাইজেশনের সাথে কোলাব হলাম। আমি তো দেখছি এটা। ও হ্যাঁ, দেখলাম। ওরা হচ্ছে অলরেডি ১৫ বছর ধরে মার্কেটে আছে এবং ওরা ১৫ বছর ধরে ওরা কিন্তু স্কলারশিপ নিয়ে জাস্ট কাজ করে। এমন টাইপ ছিল। নাইস, তো নাইস। যাই হোক আমরা আর ওদের প্রমোশন না করি, টাকা দেয় নাই। হুম, এরপর হুম। হচ্ছে ওদের সাথে কোলাব-টোলাব করলাম। ইউটিউবারদের এই একটাই সমস্যা। আচ্ছা আমিও কোলাব হলো আমি এরপর? ডেইলি লাইফে অনেক কথা বলতে গেলে আমি এরকম একটা পজ দেই। আসলে টাকা দেয় নাই একটা কোম্পানি, অমুক তমুক। যদি ইউটিউবারদের এই একটা একজন সমস্যা। স্টুডেন্ট যদি চলে যায় আমার কাছ থেকে?
ওকে যদি না এফআইসিসির কোনো ভিডিও দেখে থাকেন আমাদের হ্যাঁ কন্টাক্ট নষ্ট করার না দরকার নাই। এটা এই ভিডিও দেখার পরে যদি ওরা দেখে বা এনি চান্স দেন দেখবা যে তোমাকে প্রত্যেক পডকাস্টে বলবে যে ভাই তোমাকে আমি কিছু টাকা দিই তুমি পডকাস্ট করো আমাদের টপিকটা নিয়ে এসো বুঝছো এখানে কি করবা, একটা ব্যানার দিয়ে দিবা, ব্যানারে ওদের নামটা যাবে একদম লম্বা লাইন করে এভাবে দিয়ে দিবা। আচ্ছা, হ্যাঁ তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে এখন কোলাবোরেশনে আছি এবং আমাদের ফার্স্ট থেকে ইজিয়ারপোর্টের যেটা সমস্যা ছিল, অনেক মানুষ কিন্তু কমেন্ট করতো যে কি বলে ওটারে, মানে ফাইল প্রসেস করাবে, এই করাবে, সেই করাবে। বাট হ্যাঁ আমরা নিজেরাই করতাম না, যেহেতু ভাইয়া, যেহেতু আমরা স্টিল বাংলাদেশে আছি এবং আমরা অনেক ছোট অর্গানাইজেশন হিসেবে কাজ করতেছি এবং প্রায় আমরা সবাই হচ্ছে স্টুডেন্ট। তো আমরা চাচ্ছিলাম না এত বড় কাজ করতে, কারণ যদি কোনো কিছু একটা হয়ে যায় অনেক ঝামেলা। তো এটা আর অনেক ভাই এই এজেন্সি টাইপ হ্যাঁ কিছুতে অনেক কিন্তু অনেক ডেঞ্জারাস ঝামেলা। একটা লাইক জিনিস দেখা লাইক যায় আপনি সবকিছু করে দিবেন, বাট কেউ যদি ভিসা রিজেক্ট খায় তাহলে হচ্ছে পুরোপুরি দায়িত্ব আপনার বা আপনার ব্যাচ দিয়ে দিব, বা অনেক প্লাস এইটাই আরো মান ঝামেলাও সম্মানের আছে। দিকটাও আমার আছে। কিন্তু আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে স্টুডেন্টসদের নিয়ে এরকম একটা কোচিং প্ল্যাটফর্ম খোলার। তো আমি যদি কানাডা থেকে ম্যানেজ করি, এটা ম্যানেজ করা অনেক টাফ হবে। আমিও হয়তো তোমার সাথে এরকম একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, শারিয়ার করতে থাকো, ইন ফিউচার আমরা একটা জয়েন্ট কোলাবোরেশন একটা কিছু করতে পারি, জাস্ট স্টুডেন্টদের জন্য ভালো কিছু করা যায়, যা কিছু করা যায় ভালো। এন্ড দেন আমার মাথায় আমাদের যেটা ভয়, হুম, ভয়টা হুম, এটাই হচ্ছে যে একটা যদি ভিসা রিজেকশন যায়, ওইটা জি। অনেক এফেক্ট করে স্টুডেন্টদেরকে, যে কে কি চিন্তা করতেছে না করতেছে, যে ও আমার টাকা মেরে দিছে, এই সেই করছে। বাট একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলেও টাকা খরচ হয়, এটা তো কোনো এজেন্সি নিচের পকেট থেকে দিয়ে দেবে না, রাইট? স্টুডেন্টসদের থেকে অবশ্যই। খরচ করতে হয়। বাট আমি একটা জিনিস যেটা এজেন্সিদেরকে সাজেস্ট করবো, অ্যাটলিস্ট এইটা বলো না যে আমাদের 100% ভিসা গ্যারান্টি। হ্যাঁ, তুমি এটা দিতে পারো না, 100% কেউ ভিসা দিতে গ্যারান্টি পারবে না ভাই, দিতে পারবে না এটা। সেটাই। তুমি বলতে পারবা যে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব অথেন্টিক ওয়েতে ভিসাটা অ্যাপ্লিকেশন করার, যেন আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়। সো এইটুকুই, বাকিটা হচ্ছে উম, লাখের উপরে সবটাই, যে মাঝে লাখের মাঝে উপর অলসো ভাই ইন্টারভিউর উপর, কানাডাতে তো ইন্টারভিউ যেসব হয় না, বাট কান্ট্রিতে বাহিরে ইন্টারভিউ ইন্টারভিউ হয়। আছে ওইটা ইন্টারভিউ। ইন্টারভিউর উপরে, যেসব কান্ট্রিতে ইন্টারভিউ নাই, রিপ্রেজেন্টেশন কেমন হচ্ছে ডকুমেন্টের মাধ্যমে, ওইটার উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন এসওবিতে লিখলো যে আমি বাংলাদেশ থেকে সায়েন্স নিয়ে পড়ছি, দেখা যায় যে ও আর্টস কমার্সের স্টুডেন্ট, তো ম্যাচ করতেছে না, ওর ভিসা রিজেক্ট, রাইট? তো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এইটাই, লাইক তোমরা জাস্ট চেষ্টা করতে পারো, এই হান্ড্রেড ক্ষেত্রে আমি পার্সেন্ট হ্যাঁ, একটা যেটা জিনিস বলতেছিলাম বলি যে হ্যাঁ, প্রমোশনে ফাইল ছিলাম যখন ইজিয়া আমরা বোর্ডে। আসলে প্রসেস করি, আসলে নিজের ফাইলের উপরে যদি তোমার নিজের স্যাটিসফ্যাকশন না থাকে কখনোই অ্যাপ্লাই করা উচিত না। বাংলাদেশে যেটা হয়, স্টুডেন্টরা বা সবাই একটা আসলে এজেন্সির কাছে ফাইলগুলা দিয়ে একটা দায় সারা ভাব হয়ে যায় যে ডান, শেষ হয়ে গেছে, সবকিছু হয়েছে, এবার ওরাই করবে যা করার। এই ভাই জিনিসটা এটাই আসলে হওয়া উচিত ভাই, যে পরিমাণে সার্ভিস চার্জ না এটাই হওয়া উচিত। না, হ্যাঁ এটা হওয়া আসলে উচিত, এটা ঠিক হওয়া আছে, উচিত। এটা অবশ্যই করা উচিত, বাট অনেক তোমার এক্সপেন্সিভ, ফাইলে অনেক আসলে কি এক্সপেন্সিভ। হচ্ছে এই সম্পর্কেও তোমার জেনারেল একটু নলেজ থাকা উচিত, যে ওরা আসলে কি করতেছে, কতটুকু আমি তো করতেছে। ভাই ওটার জন্য পেই করতেছি না ওদের। না, আমি পে পে করতেছো করতেছি ঠিক যাতে আমি আছে। টেনশন ফ্রি তো থাকতে পারি। এখন 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 বাংলাদেশে তো আর কি জানি বলতে গেলে ভালো কোনো এজেন্সি আমি আমি তো ইজি দেখিনি, আপলোড আছে। খুবই কম। না, তোমরা তো আর হ্যাঁ তোমরা তো আমি এজেন্সি মনে করতেছো করি না, ইজি তোমরা তো অ্যাব্রোড। জাস্ট ইনফরমেশন দিয়ে হেল্প করতেছো। ধরো অ্যাপ্লিকেশনে বাংলাদেশে আসলে অথেন্টিক না ভাই, এখন এজেন্সি এখন থেকে খুবই করতেছি কম, তো, দালাল সেটাই তো বাটপারি ভরা বলতেছিলাম। ভাই। মানুষগুলো না আসলে ডাবল মোটামুটি বাটপারের কাছেই যায়, তো শারিয়ার যায় তো ধরা খায়। কোলাবোরেশন করছে একটা হ্যাঁ, এজেন্সির সাথে, ওরা না, একটা ওদেরটা তো ভালো, অথেন্টিক হ্যাঁ ওদেরটা ভালো এজেন্সি। না, আমি বলতেছি ইন জেনারেল, যেটা ও সারা আমি বাংলাদেশের একটা আমি একটা যেটা আইডিয়া দেখতেছি। দিই, বাংলাদেশের এজেন্সি কতটুকু রিচ। ওকে, সো হুম, আমাকে স্পন্সরশিপের জন্য ইমেল করছে কয়েকটা নামকরা এজেন্সি, বুঝছো, একটা বা হুম। দুইটা। পার ভিডিওর জন্য আমাকে মনে হয় 1 লাখ টাকা দিবে এরকম, এন্ড পার স্টুডেন্টের প্রসেসিং থেকে মনে হয় $50,000 করে দেয়া হবে। আহ, আমার কাছ থেকে ভাই অনেক যেসব যাবে। ইন্ডিয়ান এজেন্সি থেকে আরো বেশি আসে এন্ড আমি চিন্তা, কোলাবোরেশনের জন্য। কিডিং মি? হ্যাঁ, ইন্ডিয়ান আমার এজেন্সিদের সাথে আছে। সো আমি কিন্তু এখন পর্যন্ত 100-র উপরে ভিডিও আপলোড করছি। বাংলাদেশি অনেক এজেন্সি আমার সাথে কোলাবোরেশন করার চেষ্টা করছে, জাস্ট ওদের অথেন্টিসিটি নিয়ে আমার একটু ডাউট ছিল, যার ফলে হচ্ছে আমি বাংলাদেশি কোনো আই গেস ভাই কোলাবোরেশন। আপনার সাথে আমার যখন লাস্ট কনভারসেশন হয়েছিল, যখন লাইভের কথা চলছিল, তখন আপনি বলছিলেন যে আপনি আই গেস একটা এজেন্সির হবেন, কি বলে, আমি তখন এটা এজেন্সির সাথে আই গেস কথা চলতেছিল হ্যাঁ হ্যাঁ এবং ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা ছিল আপনার।
আপনি আমি যেটা হইছি আমাকে তো, আমি বলছিলেন। ওদের প্রমোশন করছি। আমি 1 ইয়ার প্রমোশন করছি। এটা ক্যানাডিয়ান বেসড একটা এজেন্সি ছিল। আহ, আমার মনে হয় স্টিল ওরা অনেক ভালো। ওরা স্টুডেন্টসদেরকে ইয়াও দিচ্ছে, তোমার স্কলারশিপের ব্যবস্থা স্কলারশিপ করতেছে। দিতেছে, পাশাপাশি এখানে আসার পর এন্ড একটা স্টুডেন্টস এর যত ধরনের সহযোগিতা হ্যাঁ, লাগে, ইনফরমেশন লাগে, ওগুলো প্রোভাইড করতেছে। ওয়ার্ক পারমিট মাজারুলও অ্যাপ্লাই ওদের ব্র্যান্ড প্রোভাইড অ্যাম্বাসেডর করতেছে। হিসেবে কাজ করছে। আচ্ছা আরো হ্যাঁ, আমি আরো অনেক মাজহারুল ভাইকে কিছু। দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। মাজহারুল ভাইয়ের সাথে আপনার একটা ভিডিও ছিল। ওই ভিডিওতে আই গেস প্রমোশন হয়েছিল এটার। হ্যাঁ, হ্যাঁ, হুম। কারণ ওরা অথেন্টিক ছিল, কানাডা বেসড, কোনো ধরনের চার্জ ওরা নেয় না। ওদের যেই চার্জটা সবটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়, সো স্টুডেন্টসরা এখানে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছিল না। সো এই সব জিনিস চিন্তা করে রিসার্চ টিসার্চ করে দেন আমি দেখলাম যে হ্যাঁ, এটা একটা ভালো এজেন্সি, আমি এটা প্রমোট করতে পারি। কিন্তু বাংলাদেশি এজেন্সির ক্ষেত্রে যেই জিনিসগুলো, ও মাই গড, ওরা অনেক ডেঞ্জারাস, যার ফলে হচ্ছে আমি অনেক ভাইয়া। স্টেপ নিতে পারি নাই আর কি এখন পর্যন্ত। অনেক, এতদিন অনেক কাহিনী হয়েছে। যখন আমার গ্রুপ ছিল না, তখন হুম, হচ্ছে আমারকে না জানা আমাদের একটা অ্যাডমিন হচ্ছে গ্রুপে একটা জিনিস পোস্ট করছিল। হ্যাঁ? উনি হুম, পোস্ট হুম, করছিল এমন টাইপ যে আ ভন্ডা টাইপ এমন কিছু লাইক ভন্ডা এজেন্সি এটা দিয়ে হুম, একটা লিস্ট দিছিল। উনি ভালো মতোই মানে জিনিসপত্র দেখে শুনে নিছিল। তো সবকিছুই ওকে। বাট কিছুক্ষণ পর একটা এজেন্সি থেকে নাম না বলি একটা এজেন্সি থেকে থ্রেট আসছে যে হুম, হুম, কি করবি দেহা নেমো এই সেই হ্যাঁ, এবং হ্যাঁ, হচ্ছে উনাদের নাকি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে হাত আছে। হ্যাঁ, এরপর হচ্ছে নাম একবার ভাই রিমুভ করে দিতে হয়েছে। সো হ্যাঁ, ওদের ভালো পাওয়ারও আছে। কোটি 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 টাকার বিজনেস ওইটা। এন্ড বলছি লাইক আমি কোনটা। ওরা ম্যানিপুলেট করতেছে বাংলাদেশে অনেক মানুষকে, স্টুডেন্টসদেরকে মোস্টলি ম্যানিপুলেট করতেছে যত বেশি সম্ভব। বাট তুমি যাদের সাথে কাজ করতেছো, আই হোপ তারা হচ্ছে অনেক অথেন্টিক। এন্ড অবশ্যই ভাই। আমি যেটা আমি ওই সাজেস্ট জিনিসটাই করবো, এই হ্যাঁ, কোলাবোরেশন থেকে তুমি সুন্দরভাবে রাখার জন্য আমার সাইড থেকে যেই সাজেশনটা থাকবে, তোমার সাইড থেকে যেসব স্টুডেন্টস যাবে, চেষ্টা করবো যে ওদের ফাইলগুলো যেন সুন্দরভাবে যায়, এন্ড তুমি গাইড করবা অবশ্যই যে ভাই, ফাইলটা এভাবে অবশ্যই। এভাবে যাবে। ওই এজেন্সি থেকেই করাও, বাট আমার কাছ থেকে একটা ইনফরমেশন হুম, দিবা হুম, তুমি, হুম। যে তুমি ফাইলটা দিছো অবশ্যই, কি কি দিছো না দিছো যেন তুমি জানো। কারণ তোমার থ্রুতে এই অবশ্যই, প্রসেসটা হচ্ছে, রাইট? এতে করে তুমিও কোনো একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে না, আর তোমার যে এজেন্সিটা আছে ওরও ভিসার সাকসেস অবশ্যই। রেশিওটা হুম, আরো হুম। বাড়বে ওদের। আচ্ছা আমাদের সাইড থেকে যেটা ছিল যে আমাদের কিন্তু ভাই কোনো দরকার ছিল না এজেন্সির সাথে কোলাব করার বা ইভেন ফাইল প্রসেসরের কোনো দরকার ছিল না। বাট অর্গানাইজেশন রান করতে গেলে বা আপনি যদি আরো বড়ভাবে কাজ করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল জিনিসপত্র দরকার আছে। কারণ হ্যাঁ, ফ্রিতে সবকিছু হয় না যেহেতু। সো ওইটার হুম, জন্য আমাদের ফাইন্যান্স দরকার ছিল। আর বাংলাদেশে যদি আপনি অর্গানাইজেশনের দিকে তাকান, ফাউন্ডেশন গুলা কিন্তু করতে পারে, চ্যারিটি নিতে পারে। লাইক ওরা হুম, হচ্ছে মানুষদের থেকে চায় আরকি যেটা বলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন যদি আমি অ্যাবরড স্টাডির যে অর্গানাইজেশন, ওমন টাইপ অর্গানাইজেশন হয়ে যদি আমি চাই, মানুষ কখনো দিবে না। এটা আমি মরে গেলেও তুমি তো দিবে না। দালাল। ওদের ক্যামেরার সামনে। হ্যাঁ, কখনো দিবে না। ইভেন হ্যাঁ, আরো দালাল ডাকবে। সো আমার হ্যাঁ, ছিল ওকে। তাহলে হচ্ছে আমি মানুষদের হচ্ছে ফাইল প্রসেসিং এ হেল্প করব এবং আমার হচ্ছে যে পোরশন অ্যামাউন্ট অফ মানিটা আমি পাবো, ওইটার আবার একটা পোরশন হচ্ছে এখন আমরা যেটা আমাদের টিম থেকে ডিসিশন নিচ্ছি সেটা হচ্ছে একটা যাবে যেহেতু আমরা অ্যাডভার্সারি নিয়ে কাজ করলেও আমরা যেহেতু এডুকেশন ইন্ডাস্ট্রিতে আছি, সো হুম, আমরা হয়তোবা স্ট্রিট চাইল্ডের এডুকেশন নিয়ে পড়াশোনার ব্যবস্থা করে দিব। ইভেন এখানেও একটা কেস আছে। সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে যেই গভর্নমেন্ট স্কুলগুলা, ওগুলাতে কিন্তু হুম, তেমন বেতন নাই। লাইক না, ৳৫০ ৳২০। তার মানে পড়াশোনা কিন্তু মেইন ইস্যু না একটা স্টুডেন্টের যে ওরা যে পড়াশোনা করতেছে না। ওদের দেখা যায় মেইন ইস্যু কি? যে ওর হচ্ছে ধরেন বাবা নাই বা মা নাই বা ও হচ্ছে কাজ করে। দ্যাটস ওয়াই হচ্ছে ও স্কুলে পড়াশোনা করতে পারে না। সো আমরা হুম, ওইভাবে চিন্তা করে দেখা যায় হয়তোবা আমরা স্টুডেন্ট নিবো এবং ওর ফ্যামিলির যত টাকা পয়সা লাগে। সো ওইভাবে যেভাবে আমরা পারি। কারণ ভাই স্কুলে সবাই ভর্তি করায় দিতে পারবে। স্কুলে ভর্তি হুম, করতে কত টাকা লাগে? ৳২০-৳৫০ মাত্র মান্থলি ফি। সো ওটা তো কোনো হ্যাঁ, সমস্যাই না। ওটা নিজেও পে করতে পারবে। এটাই ভিক্ষা করে পে করা যায়। ইন্টেনশনটাই হচ্ছে মূল জিনিস। তোমার যেরকম ইন্টেনশন, একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে যাচ্ছ, ওইটা এটাই হচ্ছে হচ্ছে। ভাইয়া এখন আমরা স্ট্রিট চাইল্ড নিয়ে কাজ করব এবং হচ্ছে আমরা হয়তোবা আরেকটা জিনিস আমি খুব বেশি দেখেছি সেটা হচ্ছে ভাই বাংলাদেশের স্টুডেন্ট স্কুল থেকে কিছুই জানে না। যে অ্যাবরড স্টাডি নিয়ে অনেক কোনো ইনফরমেশনই থাকে না। আর আমি যদি গ্রামে কথা বলি, গ্রামে বেশি থাকে না। যদি সিলেট না হয়। সিলেটে যেহেতু অনেক ইনফরমেশন থাকে। সিলেট ছাড়া তেমন বেশি কেউ অ্যাবরড স্টাডি নিয়ে জানে না। দ্যাটস ওয়াই কিন্তু এজেন্সিগুলা উনাদের হচ্ছে ভালোভাবে মুরগি বানায়। সো আমরা চাচ্ছিলাম হচ্ছে ইজি অ্যাব্রড যেহেতু অর্গানাইজেশন হিসেবে কাজ করতেছে, সো আমরা হচ্ছে স্কুল এবং কলেজ ২ জায়গাতে হচ্ছে আমরা বিভিন্ন অফলাইন সেশন করব। যেখানে হুম, হচ্ছে আমরা মানে অ্যাব্রড নিয়ে যত জ্ঞান দেওয়া যায় ও বা নাইস। যতভাবে নলেজ শেয়ার করা যায় ওইটা করব। ওয়ান কাইন্ড অফ ক্যাম্পেইন, রাইট? তোমরা একটা হ্যাঁ, ক্যাম্পেইন ক্যাম্পেইন চালাবো। বা এবং ৩ নাম্বার
এবং ৩ নাম্বার হচ্ছে দেখা যায় ভাইয়া আমি নিজে এরকম ফেস করছি যে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে, ওদের ভাই একদম টাকা নাই। লাইক একদম হুম, টাকা নাই। একদম অনেক বেশি গরিব। সো হুম, ওদের হচ্ছে যে ফ্লাইট কস্টটা যে থাকে যে ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা সেই ফ্লাইট কস্টটাও নেই। সো হুম। আমরা যে অ্যামাউন্টটা পাবো সেখান থেকে আমরা একটা পোরশন হচ্ছে স্টুডেন্টদের স্কলারশিপ বা স্টাইপেন্ড এর জন্য রাখবো। সো ওইটা হচ্ছে ওইসব স্টুডেন্টদের কাছে যাবে। অসম, অসম। আপাতত এইটা এবং হচ্ছে এই জিনিসটা কেটে দিব আমি জাস্ট আপনাদের জানাচ্ছি। এটা কাট। এটা হচ্ছে ভিডিওতে হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে না। নাইস। হ্যাঁ 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 বেস্ট অফ লাক শাহরিয়ার, তোমরা যেভাবে কাজ করতেছো। আর স্টুডেন্টসদের এটা দরকার, স্টুডেন্টসদেরকে হেল্প করাটা দরকার। ভাই গাইড আর করার মতো আসলেই বাংলাদেশের তেমন কেউ নাই। স্টুডেন্টসরা হচ্ছে অনেক লেজি, ওরা ইনফরমেশন সার্চ করতে বা রিসার্চ করাটা অনেক হার্ড ফিল করে যে কিভাবে করব, ও মাই গড, অনেক হিউজ থিং। বাট এরকম কিছুই না। বাট যারা তোমার ভিডিও দেখতেছে বা আমার ভিডিও দেখে, আমি চেষ্টা করব যে তোমাদেরকে দিয়ে দেওয়ার, যে তোমাদের দিকে দ্বারা যেন অ্যাপ্লিকেশন গুলো প্রসেসিং করায় বা করায়। এন্ড আমিও ইন ফিউচার চেষ্টা করবো যে তোমাদের সাথে কানেক্ট হওয়ার, তোমাদের বিজনেসের সাথে কানেক্ট হওয়ার। কারণ অবশ্যই। আমার এরকম একটা বিজনেস করার চিন্তা ভাবনা ছিল। কানাডাতে বসে ফুললি তুমি অনলাইন প্ল্যাটফর্মে করতে পারবে না, ইম্পসিবল এটা। তোমার বাংলাদেশে এমন কাউকে লাগবে যাদের রিসার্চ আছে, যারা হুম, হুম। বিদেশে পড়াশোনা নিয়ে জানে, ফুল প্রসেসিংটা জানে কিভাবে কি হয়। ওদেরকে নিয়ে কাজ করতে মজা। তুমি একজনকে নতুন করে ট্রেন করে ইম্পসিবল। সো আমি তোমাদেরকে কিন্তু ফলো রাখতেছিলাম, তোমাকে আমি দেখতেছিলাম যে তোমরা কিভাবে কাজ করো বা করো। এখন যেভাবে তোমরা কাজ করতেছো, একটা এজেন্সিকে নিছো, and তোমরা জানো যে ওই এজেন্সিটা অথেন্টিক, ওরা কাজ করে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে ভিসার অ্যাপ্রুভাল রেটটা বাড়ানোর জন্য। এন্ড হ্যাঁ, এরপরে হচ্ছে আমার আগ্রহটা আরো বাড়লো যে ওকে, এখন ওরা জানে যে কি করতে হবে। ওদের ওদের কাছে একটা এজেন্সি আছে, ওরা স্টুডেন্টস আছে। এরপরে আমি যদি ওদের সাথে কানেক্টেড হই, টিমটা আরো বড় হবে, আরো স্ট্রং হবে। আমার কিছু বিজনেস প্ল্যান আছে, আমরা ওইগুলো নিয়ে কাজ করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো। আর মোস্টলি হচ্ছে আমরা ফোকাস করবো স্টুডেন্টসদের দিকেই, যে লাইক স্টুডেন্টসরা কিভাবে ওদের যেন ভিসা রেশিওটা বাড়ানো যায়, বিদেশে যে যেন অবশ্যই। পড়াশোনা করতে পারে। একজন একটা গরিব ঘরের একটা ফ্যামিলির ছেলে, তুমি যেটা বললা, বিমানের টিকিট কেনার টাকা নাই ওদের, ওরাও যেন ড্রিম দেখতে পারে, ওকে আমিও বিদেশে যেয়ে পড়াশোনা করব। বাংলাদেশে এরকম অনেক রিচ কোম্পানিজ আছে যারা স্পন্সর করতে রেডি আছে। আসলে আমি বলি ভাই একটা নলেজ নাই বিষয় তো ছিল কি বাংলাদেশে, যেটা ধরো উচ্চশিক্ষা নিয়ে দেশের বাইরে যে পড়ালেখা, সো এটা নিয়ে আসলে হ্যাঁ, বাংলাদেশে আসলে মানুষের কাছে খুব একটা নলেজ নাই। যেটা তোমরা বলতেছো যে ক্যাম্পেইন করবা, সো এর মাধ্যমে যদি মানুষ জানতে পারে আসলে বিদেশে পড়ালেখা এত কঠিন তেমন কিছু না। হুম, ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু কাম টু কানাডা, তোমাকে কানাডায় আসতে হবে এরকম কোনো কথা না। কানাডা, আমেরিকা ছাড়াও বাইরে আরো অনেক দেশ এটা আছে। নিয়ে ভাই একটা স্টোরি ঠিক আছে আছে? আমি বলতেছি। বলেন তো ভাইয়া কন্টিনিউ করেন। কানাডা, আমেরিকা যদি এক্সপেন্সিভ মনে হয়, আরো অনেক দেশ আছে। ইভেন অনেক হ্যাঁ, দেশ হ্যাঁ, আছে যেখানে তোমাকে ফুল স্কলারশিপ দিবে 100%। সো তুমি হ্যাঁ, জাস্ট এখানে যাবা, তোমার পড়ালেখা করবা, পাশাপাশি তুমি যে টুকটাক জব করবা সেটা দিয়ে তুমি তোমার লিভিং চালাবা। সো আসলে নলেজটা যদি না থাকে তা এটাই সমস্যা। এখন তোমরা যে ক্যাম্পেইনটা করতেছো বা দেশের মানুষের কাছে যদি বা দেশের বাইরে পড়ালেখা নিয়ে যে নলেজটা চলে আসে, তাহলে আশা করি যে দেশের মানুষ আরো বেশি আগ্রহ হবে, স্টুডেন্টরা দেশের বাইরে পড়ালেখা করার জন্য অনেক আগ্রহ পাবে। হুম। আমি একটা মনে ভিডিও বানাইছিলাম, আমি যদি এখন চেক করি, আমার ইউটিউবের মধ্যে মনে হয় টপ ভিউ এর মধ্যে একটা ছিল, কানাডা আসতে কত টাকা লাগে, বুঝছো? আমি হ্যাঁ, ভিডিওটা বানাইছিলাম। আমি নিজেও এক্সপেক্ট করি নাই এত বেশি খরচ হয়। বাট আমি যে প্রত্যেকটা অ্যামাউন্ট বলছি, যে আইএলটিএস এর ভর্তি থেকে শুরু করে পাসপোর্টের হুম, হুম, খরচ হুম। থেকে, পাসপোর্ট বানাইতে কত টাকা খরচ হয়, বিমানের খরচ, কানাডাতে আসার সময় তুমি সাথে একটা ক্যাশ নিয়ে আসতে হবে ডেফিনেটলি, হ্যাঁ, $2,000-3,000 অ্যাটলিস্ট সাথে রাখতে হয়। তো ওই খরচ সবকিছু সহ মনে হয় আমার টোটাল অ্যামাউন্ট আসছে 12 থেকে 13 লক্ষ টাকা। আমি বলছি যে এত এটা হিউজ হচ্ছে দ্যাটস আমার অ্যামাউন্ট, হিউজ ভাই। পোলাপান বিমা তো আর করা যাওয়ার কানাডার পরে দিকে হাতে আসবে না যে এত 3 লাখ হিউজ টাকা অ্যামাউন্ট। নিয়ে এটা আসতে কি হবে, কোনোভাবে ওইটা কমানো যায় 16 তে কিনা? 15। হ্যাঁ, পরে আমার জন্য কি হয়েছে মাথার মধ্যে চলছে, না এটাকে কমায় নিয়ে লাভ নাই, যেটা আছে এটাই, যেটা অথেন্টিক ওইটাই, প্রাইস ওইটাই। অবশ্যই হ্যাঁ। হ্যাঁ, বুঝছো? সো এখন আবার অনেকেই কমেন্ট করতেছে, ভাই এটাকে একটু আপডেট করেন, কারণ এটা প্রায় 2 বছর আগের ভিডিও। বলতেছে এখন এখন মনে হয় আরো সবচেয়ে বাড়বে ভাই। কারণ যেহেতু এখন ডলারের আরো রেটও বাড়ছে। কিছুই এখন বাড়বে। আরো হ্যাঁ, বাড়বে। আর এই ইটস হলো নট লাইক অবস্থা। দ্যাট, চাইলে কিন্তু আমরা এই ভিডিওটা যেটা মেশকাত ভাই বানাইছে এটা কিন্তু অন্যভাবে বানাইতে পারতো। কানাডা আসতে কত টাকা লাগে? $235 লাগে অ্যাপ্লিকেশন ফি। দ্যাটস ইট। সোজা কথা। কিন্তু আসলে তো হ্যাঁ, এটা না। জাস্ট অ্যাপ্লিকেশন ফিস তুমি 235 আইএলটিএস এর ৳৭ কোচিং লক্ষ থেকে শুরু টাকায় করে ভিডিও ক্যানাডিয়ান তো ভিসা কথা ভাই বলতে। সেই ভিউজ হইতো। তো ইউটিউবারদের আসলে 2 রকম ভিডিও হয়। $235 কত তোমার? 2,500, 2,500, 20,000 টাকা।
20,000 20,000 টাকা, টাকা, $235। কানাডা আসতে কত লাগে? $20,000। এটা তো 20,000 টাকা লাগে। এটা তো মনে করো যে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথা এটা হবে। আচ্ছা ভাই, আমরা অনেক কিছু বললাম। এখন হচ্ছে ক্যানাডার ভাই এখন কারেন্ট সিচুয়েশনটা কিরকম? কে শুরু মাজা করবে? শুরু করো। আমি শুরু করব। যে কেউ। কানাডা হ্যাঁ বলেন। কানাডার আসলে বর্তমান সিচুয়েশনটা আমি তোমাকে বলি। সামনে নির্বাচন আসতেছে। নির্বাচনে নির্বাচনে ধরো এখন তো ট্রুডো। ক্যানাডিয়ানরা কি চায়? ক্যানাডিয়ানরা চায় হচ্ছে তাদের নিজেদের সন্তানেরা যেকোনো জায়গায় প্রায়োরিটি পায়। যেটা ঠিক, তুমি যদি বাংলাদেশী হও তুমি চাবা যে আমার 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 সন্তান জায়গায় অবভিয়াসলি হ্যাঁ। প্রায়োরিটি পায়, জবে ইত্যাদি সব জায়গায় যাতে আমার ছেলেটা আগে বেনিফিট পায়। সো ক্যানাডিয়ানদেরও কিন্তু এই চাওয়াটা। এখন যেটা হয়েছে যে 2021-22 সরি 21-22 বলবো না আমি, 18 বা 19 এর পর থেকে কানাডাতে যেই পরিমাণ স্টুডেন্ট বা মানুষ আসছে, সো এদের কারণে আর ইভেন তো এমন না যে তারা মনে করো যে এমনি ধরো লোকাল পিপল চলে আসছে, অনেক এডুকেটেড স্কিল পিপল আসছে। সো এখন যখন দেখা যাচ্ছে যে কেনেডিয়ানদের থেকে যখন স্কিলের দিক থেকে ওরা জীবন বিভিন্ন জায়গা থেকে আগাই থাকে, সো জবে কিন্তু ওরা প্রায়োরিটি পায়। এখন কেনেডিয়ানদের ছেলেমেয়েরা কিন্তু ওই ধরনের স্কিলের সাথে কম্পারেটিবল হচ্ছে না। যেমন ধরো আমি যে জবটা করি, আমার যে জব, এই জবটা কিন্তু কেনেডিয়ানরা করতে পারবে না, ঠিক আছে? সো কেনেডিয়ানরা এই ধরনের জব করবেও না। আমরা ধরো বাঙালি বা আমরা যারা সাউথ এশিয়ান, আমরা অনেক হার্ড ওয়ার্কিং করি। সো এই ধরনের পরিশ্রম কিন্তু কেনেডিয়ানরা করতে পারে না, ঠিক আছে? তো এখন এখানে কিন্তু এই কারণে আমাকেই হায়ার করছে। তো কেনেডিয়ানদের কিন্তু এই জিনিসটা পছন্দ না, ওরা চায় যে ওদের সন্তানরা যাতে প্রায়োরিটি পায়। এখন গভর্নমেন্ট যেটা চাইতেছে, গভর্নমেন্ট যে এখন নির্বাচন আসতেছে, এখন গভর্নমেন্টকে মানুষের সামনে দেখাইতে হবে যে উই ডু কেয়ার অ্যাবাউট ক্যানাডিয়ানস, আমরা ক্যানাডিয়ানদের জন্য চিন্তা করতেছি। আমরা এই কারণে হচ্ছে এখন বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট করে ফেলছে। আমি কোন রুলসটার কথা বলতেছি, ধরো আমি যখন এক সময় আমি ফুল টাইম জব করতাম, যখন আমার ফুল টাইম ওয়ার্ক পারমিট দিছিল অ্যাজ এ স্টুডেন্ট, আমি প্রায় 1-1.5 বছরের মতো মনে হয় ফুল টাইম জব করছি, আমাদের এরকম একটা টাইম লেন্থে সুযোগ দিছিল। এখন যেটা করছে, এখন ওয়ার্ক আওয়ার রেস্ট্রিক্ট করে দিছে একদম অনেক আগের মতো 20 ঘন্টা 24 ঘন্টার ওয়ার্ক আওয়ার। পাশাপাশি জবে বিভিন্ন ধরনের আমাদের যে অগ্রাধিকার ছিল বা আমাদের স্কিল, এখন আসলে আমাদেরকে ওই ধরনের হায়ার করতেছে না। পাশাপাশি ধরো মানে যারা কেনেডিয়ান না, কেনেডিয়ানদেরকে প্রায়োরিটি দিতেছে, মানে বোঝাচ্ছে যে আমরা কেনেডিয়ানদের জন্য অনেক কিছু করতেছি। সো এই কারণে আসলে ইমিগ্রেশন প্রসেসটা আসলে খুব একটু হার্ড হয়ে যাচ্ছে। এই কারণেই মেইনলি এখন মনে করো কানাডার সিচুয়েশন অনেকে বলবে হয়তো বাজে, বাট আমি যেটা মনে করি যে সামনে আশা করি ঠিক হয়ে যাবে। আফটার ধরো নির্বাচনের পরে আশা করি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মিশকাত ভাই বলতে হ্যাঁ, পারেন। সো আমি এখনো বলবো যে কানাডা, আমার কাছে যেটা ফিল হয়, সত্যি কথা যেটা অনেস্টলি বলতেছি, কানাডা এখনো অন্যান্য সব কান্ট্রি থেকে অনেক ভালো, এখনো অনেক ভালো। যেটা করতে হবে স্টুডেন্টসদেরকে প্ল্যান ওয়াইজ আগাইতে হবে। আমরা ধরো যে বাংলাদেশ থেকে যখন আসছি, আমরা যে কোনো প্রভিন্সে আসলেই পিআর এর মোটামুটি এখনো ইনশাল্লাহ আমরা ট্র্যাকে আছি। আমাদের পিআর আশা করতেছি হয়ে যাবে, দেখা যাক, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আমরা এখনো ট্র্যাকে আছি, যদি না কোনো বড় ধরনের চেঞ্জেস আসে। এন্ড নেক্সট যেটা বাংলাদেশের স্টুডেন্টসদের এখন যেটা দরকার, তোমার ফুললি প্ল্যান করে আসতে হবে। টরন্টোর দিকে আগে আসলে যে সিচুয়েশন রইতো, এখন টরন্টোতে পিআর পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। পয়েন্টস ক্যাটাগরিটা যেটা পিআর এর যে পয়েন্টস এর যে রিকোয়ারমেন্টটা থাকে, অন্টারিওতে অনেক বেশি। তো এরকম প্রভিন্স সিলেক্ট করতে হবে যেখানে যাওয়ার পরে গ্রাজুয়েশনের পর একটা এলিজিবল কোম্পানির আন্ডারে জব নিলেই তুমি পিএনপির জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারো, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। তুমি যখন একটা প্রভিন্স থেকে পড়াশোনা করো আর ওই প্রভিন্সেই কাজ করতেছো, তখন তোমার প্রায়োরিটিটাই বেশি থাকে ওই প্রভিন্সের জন্য। ইউ আর অলরেডি কন্ট্রিবিউটিং টু দ্য কমিউনিটি, ওদের ডেভেলপমেন্টের জন্য তুমি কাজ করতেছো, রাইট? জব করা মানে কি? ওই কমিউনিটিটাকে, ওই প্রভিন্সটাকে হেল্প করা, ওই কোম্পানিটাকে হেল্প করা, ওই কোম্পানিতে প্রভিন্সটাকে হেল্প করতেছে, রাইট? এই সবকিছু তোমার একটা ক্যালকুলেশন করে আসতে হবে। এন্ড যদি স্টুডেন্টসরা এটা ক্যালকুলেশন করে আসে, একটু রিসার্চ করে আসে না, দেখবা যে আরো ইজি হয়ে যাবে, সবকিছু আরো ইজি হয়ে যাবে স্টুডেন্টসদের জন্য। আর কানাডা স্টিল নাও ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার যেটা মনে হয়। আর ভিসা রিজেকশনের যে বিষয়গুলো, ভালো করে ডকুমেন্ট সাবমিট করলে ভিসা রিজেকশন যায় না। আমার যেটা মনে হয়, ভিসা রিজেকশনের জন্য একটা রিজনস লাগে, ভিসা অফিসের একটা রিজনস লাগে। তোমার এই রিজনস এর জন্য চেষ্টা করো যে সবগুলা রিজনস যাতে ফুলফিল হয়। স্টুডেন্টসরা তো জানেই না কি কারণে ভিসা রিজেক্ট যায়, রাইট?
তো চেষ্টা করে যে সবকিছু যেন অথেন্টিক থাকে, যত সুন্দরভাবে সম্ভব গুছিয়ে একটা সিরিয়াল মেনটেন করে যেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়, এসওপিটা যেন স্ট্রংলি লেখা হয়, এন্ড ভিসা তো হবে ইনশাল্লাহ। তো আসার পরে আমার মনে হয় স্টিল কানাডা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি স্টুডেন্টসদের জন্য। কানাডাতে আসলে আসার পরে যেটা ফোকাস থাকতে হবে, তোমার যদি ফোকাস থাকে তাহলে হচ্ছে তুমি যে কোনো কিছু করতে পারবে। ইটস নট লাইক কানাডাতে এখনো বাজে সিচুয়েশন চলতেছে, বাট এমন না যে আমি কানাডাতে দুই ধরনের স্টুডেন্ট দেখছি, যেটা সত্যি কথা। এক প্রকার স্টুডেন্ট যারা আসলে আসার পরে ফোকাস থাকতে পারে না, অথবা তাদের কোনো প্ল্যান নাই, তারা কি করবে এই জিনিসটা না, যেটা আপনি বলছেন যে প্ল্যান করে আসতে হবে। আগে আসলে যখন আমরা আসতাম কানাডার এমন একটা সিচুয়েশন ছিল, আমাদের কাছে রিসোর্সেস অভাব ছিল, রিসোর্সেস অনেক ছিল, ঠিক আছে। হেল্প বলো, আসার পরে জব টব এগুলো কোনো ব্যাপারই ছিল না, যে এইটাই আর কি। ধরো যে আমাদের পিআর নিয়ে টেনশন করতে হচ্ছিল না, আমরা পিআর নিয়ে কোনো চিন্তা করতেছি না। ওকে, ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করব, ওয়ার্ক পারমিটে আসবে, পিআর তো অটোমেটিক হবে, রাইট? পিআর ইজি। সো লাইক এরকম ছিল। কিন্তু বর্তমানে স্টুডেন্টসদেরকে যারা আসবে ওদেরকে ডেফিনেটলি ট্র্যাক রাখতে হবে। ওকে, আমি এই প্রভিন্সে যাব, আমার ওয়ার্ক লিমিট এত ঘন্টা আছে বর্তমানে, আমার 3 বছরের ওয়ার্ক পারমিট পাবো। ওয়ার্ক পারমিটের জন্য একটা রিকোয়ারমেন্ট এখন আছে, কিন্তু সাবজেক্ট প্লাস তোমার ওয়ার্কিং আওয়ার্স, এরপর তোমার আইএলটিএস এর স্কোর, এই সবকিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করার পর আমি ওয়ার্ক পারমিট পাবো। এন্ড ওয়ার্ক পারমিটের পরে আমি এই কোম্পানি থেকে এইভাবে, বা কোম্পানি তো যে কোনো হইতে পারে, ধরো যে এইভাবে আমি অ্যাপ্লাই করব, এখানে জব নিব, ফুল টাইম অ্যাপ্লাই করব। এই যে ট্র্যাকটা আছে ওই ট্র্যাকটা করতে হবে। আমি চেষ্টা করবো যে এটা নিয়ে একটা ভিডিও ইন ডিটেলসে বানানোর জন্য, যে কি প্রসেসটা এখন ফলো করতে হবে বর্তমানে কানাডাতে আসতে গেলে। হ্যাঁ, এই জিনিসটাই, যেটা একটা ট্র্যাক থাকতে হবে। যেমন আমি 2021 সালে, সরি 2025 সালে আমি কানাডাতে আসতেছি। ইভেন আমি 2026-27 সালে আমার পড়ালেখা শেষ হবে, অথবা 28-29 সালে আমার পড়ালেখা শেষ হবে। তারপরে আমি 1 মাসের মধ্যে হচ্ছে আমি আমার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করব। এখনকার যে নিয়ম অনুযায়ী তাকে এই অনুযায়ী প্ল্যান মেক করতে হবে, যে আমার 27 সালে পড়ালেখা শেষ হবে, আমি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবো 2030 সাল পর্যন্ত। এন্ড এই 27 থেকে 30 এর মধ্যে আসলে আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি পিআর পাই। এখন আমার পিআর পেতে হলে আমার কি করতে হবে, আমার ওই ধরনের পিআর পাথওয়েগুলো আমার মেক করতে হবে। আমার জানতে হবে যে আমার, এমন না যে আমি টরন্টোতে আসলে পিআর কিন্তু পাথওয়ে কিন্তু আছে, তো বিভিন্ন পাথওয়ে সম্পর্কে তোমার জানতে হবে, ওই অনুযায়ী একটা ফুল প্ল্যান রাখতে হবে। ইটস নট লাইক দ্যাট ভিসাটা হাতে পেয়ে গেছি, আমি উড়াল দিতেছি। এখন আগের সিচুয়েশন আর এখন নাই। সো ফুল প্ল্যান করে আসতে হবে যে আমি যদি কানাডাতে থাকতে চাই অথবা সেটেল হতে চাই, দেন আমার পড়ালেখার পরে আমি আমার ওয়ার্ক পারমিট পাবো। ওয়ার্ক পারমিটে আমি এই রুলস গুলা মেনটেন করে চলবো। দেন তারপরে আমি ধরেন 27-28-29 আমি পিআর অ্যাপ্লাই করব। আমার এক দেড় বছরের মধ্যে আমার পিআর আসবে। তারপরে আবার 3 বছর পরে আমি পাসপোর্ট পাবো। সো এটা ফুল একটা প্ল্যান থাকা উচিত। আদারওয়াইজ লাইক এখানে আসার পরে ধরো, যেটা এখানে আসার পরে ধরেন অনেকে যেটা করে রেজুমি মেক করতে পারে না। সো এই জিনিসগুলো আসলে দেশ থেকে প্রিপারেশন নিয়ে আসা উচিত। ভিসা পাওয়ার পরে 1-1.5 মাস পরে আসলে মানুষ হয়ে যায়, ভিসা পাওয়ার পরে 1-1.5 মাস সময় কিন্তু মানুষ ওয়েস্ট করে। সো এই টাইমটাতে আমি বলবো যে তোমরা এই ধরো কানাডা সম্পর্কে রিসার্চ করো, বিভিন্ন পাথওয়ে, জব নিয়ে ইত্যাদি, আসার পরে এখানে কিভাবে সার্ভাইভ করবে। সো এই সব জিনিসগুলো আসলে রিসার্চ করা উচিত। একটা প্রপার নলেজ থাকলে এখানে আসার পর সার্ভাইভ করা এতটা কঠিন না। এইটাই স্টুডেন্টসরা বলতেছে কি ওরা নাকি জব পায় না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আমি জানি না কি কারণে জব পায় না। তুমি আসার পরে একদিন পরে জব পাই গেছো তুমি ফুল টাইম পার্মানেন্ট। আমি দেখছি এটা হচ্ছে এফোর্টের অভাব। স্টুডেন্টরা আসলে আমার এফোর্ট দিতে চায় না খুব একটা, নাকি দেয় না এটা আমি জানি না। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, ইভেন অনেক স্টুডেন্ট কি দেখছি যারা হচ্ছে 3-4 মাস হয়ে গেছে জব পায় না, 5-6 মাস হয়ে গেছে জব পায় না। কেউ জব পাওয়ার পরে জব ছাইড়া দেয়, পাশাপাশি কেউ জব পাইতেছে, ইভেন দো অনেকেই আসার পরই জব পাচ্ছে। তো এটা আমার মনে হয় এফোর্ট বলেন, স্কিল বলেন, সো অনেক কিছুতেই সমস্যা। পাশাপাশি প্রপার ওয়েতে জিনিসগুলো করতে না পারা। যেমন একটা ভালো রেজুমি কিন্তু জব পাইতে অনেক সাহায্য করে। যেমন আমি রিসেন্টলি যে আমার জবটা পাইছি, এটা জাস্ট শুধুমাত্র আমার রেজুমির কারণে। ইভেন আমার তো রেজুমি বলেন, আমার যে প্রিভিয়াস স্কিল, আমার যে এক্সপিরিয়েন্স, এইসবের কারণে। সো সবকিছু আসলে গুছাই যদি কেউ করতে না পারে তাহলে সমস্যা। কালকে শিফটের জন্য আমার যেটা হলো সেটা হচ্ছে আমার ক্যামেরাতে চার্জ না থাকলেও মেইনলি হচ্ছে
কেবল দিয়ে Okay, রাখছিলাম যে পাওয়ার সাপ্লাই নেয়, বাট আজকে হচ্ছে পাওয়ার সাপ্লাই নিচ্ছে না কোনো কারণে। যাই হোক, ও এখন আচ্ছা, মোবাইল সমস্যা এনজয় নাই। করছি, দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিও হ্যাঁ, হ্যাঁ, কোয়ালিটি হ্যাঁ। এমন। ওকে, আমরা সমস্যা কন্টিনিউ নাই। করি। সরি ভাইয়া, অনেক সময় নষ্ট করলাম। আচ্ছা না, ইটস ফাইন, মাঝখানে ইটস যে আচ্ছা ফাইন। আমরা ভাইয়া, কথা বলছি এগুলো রেকর্ড হয়েছে তো না? হ্যাঁ, এগুলো সব রেকর্ডিং রেকর্ড ছিল। হইছে, এগুলো কোনো এখানে সমস্যা অনেক নেই। ইনফরমেশন আছে, সো এই জিনিসগুলো ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইজন্য আমি দিয়ে চলে গেছিলাম। ওকে। হ্যাঁ। ইন জেনারেল ভাইয়া আপনাদের পুরা স্টাডিং অ্যাব্রড নিয়ে মানে থিংকিং কি? লাইক সামনের ২ থেকে ৫ বছর বা ইভেন ১০ বছর? যদি বলো অ্যাব্রড স্টাডি স্টিল এটা অনেক ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের স্টুডেন্টসরা সবাই তো আর বাংলাদেশে ভালো করতে পারে না। যেমন আমি যদি বাংলাদেশে পড়াশোনা, আমি কিন্তু এত ভালো স্টুডেন্ট না, ওকে। সো আমি যদি বাংলাদেশে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাইতাম, আমি অটোমেটিক রিজেক্টেড হয়ে যেতাম, বুঝছো? সো যেহেতু ভালো স্টুডেন্ট না, ব্যাকগ্রাউন্ড ভালো না, ভালো রেজাল্ট না, সো ওইগুলোই বাংলাদেশে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমার মনে হয় কিছু কিছু স্টুডেন্টের বিদেশে যাওয়া উচিত। ওরা অনেক ভালো করতে পারবে, বিদেশের অপরচুনিটিসও ভালো। আর বাংলাদেশেও থাকা উচিত, বাংলাদেশেও ভালো কিছু করা যায়, বাংলাদেশের স্টুডেন্টসরাও অনেক ভালো কিছু করতে পারে পড়াশোনা করে। বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো এখন অনেক ভালো করতেছে। এন্ড এটাই আর কি, যাদের ভাগ্য যেদিকে থাকে, বাট বিদেশের দিকে প্রায়োরিটি দেওয়া উচিত। সোজা কথা, যাদের কান্ট্রি মেধা আছে, সিলেকশনটা নলেজ অনেক আছে, ইম্পর্টেন্ট। এটাই, যাদের মেধা আছে, নলেজ আছে, তোমরা দেশে থাকো ভাই, দেশের উন্নতির জন্য। আর যাদের মাথায় কিছু নাই, বাইরে হয়ে যাও। না, এরকম কিছুই না, লাইক এত ডিরেক্টলি যাদের বলা টাকা উচিত আছে না। তারা বিদেশ যাও। না, নট শোনো বিদেশ যেতে শাহরিয়ার, কিন্তু এই আসলে যে টাকা লাগে না। এইটা কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা আমার মনে হয়, যে বিদেশে যেতে অনেক, গেলে অনেক টাকা লাগে, অনেক টাকা যেটা লাগে, হচ্ছে খুব আমি একটা কিন্তু বেশি মিডল লাগে না। ক্লাস ফ্যামিলির, আমার ভাই ভিডিও আছে এটা নিয়ে। আই নো, লাইক আমি কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে। আমরা এত রিচ না, আমার ঢাকাতে কোনো বাড়ি নাই, আমরা সব কিশোরগঞ্জ বেসড। আমি একটা সরকারি স্কুল ভাড়া থেকে বাসায় পড়ছি। থাকি। আমার টিউশন স্কুলের বেতন ছিল মনে হয় ২১ টাকা। ওইটারেও কমানোর জন্য ১১ টাকাতে যদি আনা যায়, এটার জন্য অনেক সময় আন্দোলনও করছিলাম মনে হয় স্কুলের ভিতরে। ওয়াও। তো বুঝছো, লাইক দরখাস্ত লিখতাম না আমরা আগে এইটাই ছোটবেলায়। 6 to 10th আমরা পড়ছি ওইখানে। এন্ড যেটা হচ্ছে কি, লাইক আমার অলওয়েজ চিন্তা ভাবনা ছিল যে আমি যে যাবো বিদেশে, আমার আব্বু কি হেল্প করতে পারবে কিনা আমাকে। সো ওইখান থেকে আমি রিসার্চটা করা শুরু করছিলাম যে কানাডা নিয়ে কি। আমি মনে করি কি, লাইক আমার তো ইয়াতেই পড়তে হবে, বাংলাদেশে যদি পড়ি সেক্ষেত্রে প্রাইভেটেই পড়তে হবে। আমি তো কোনো সরকারিতে চান্স পাবো না, আমি জানি। পাইয়া গেলেও ভাগ্যের যদি, ভাগ্যক্রমে যদি পাওয়া যায়, সো আমার প্রাইভেটে পড়তে হবে। সো আমি হিসাব করে দেখলাম কি, লাইক প্রাইভেটে পড়তে গেলে আমার বাংলাদেশে খরচ হবে নর্থ সাউথ এআইবি বা আরো যেই আহসানুল্লাহ কয়েকটা ইউনিভার্সিটিস আছে, ওইখানে পড়তে গেলে খরচ হবে অ্যারাউন্ড ১৫ থেকে ২০ লাখ টাকা, আমার ঢাকাতে থাকা খাওয়া সহ। যেহেতু আমার কেউ না, না আমার টিউশন, ডেফিনেটলি না রেন্ট করে নর্থ থাকতে সাউথের হবে। টিউশন ফি তো 13 থেকে 15 লাখ মেবি। এআইবি যেটা হোক, আমি হচ্ছে ওভারঅল 13 আমার থেকে থাকা 15 ১১ লাখ। খাওয়া থেকে সহ, ১২ লাখ হয়ে থাকে। হ্যাঁ, ক্লোজ। আমার টাকা খাওয়া সহ তো আমার ৪ বছর থাকতে হবে। তুমি তো ১ বছর থাকা বা ১ মাস না থাকা না, এটা জাস্ট ইয়া টিউশন করবে ফি না। সো 15 লাখ, দেন হুম, আপনার থাকা খাওয়া আছে না 4 বছর, সো এভারেজ এটা আমি তো বলি পনেরো অনেক থেকে হয়ে বিশ লাখ যায়। টাকা খরচ হবে, রাইট? পরে আমি হিসাব করে হুম। দেখলাম, যদি আমার আব্বু যদি ১৫ থেকে ২০ লাখ বাংলাদেশে আমাকে হেল্প করতে পারে, and আমার বাংলাদেশে কোনো গ্যারান্টি নাই, আমার জব নিতে হবে হলো ১০ থেকে ১২ হাজার ডলার টাকারই চাকরিটা নিতে হবে মান্থলি। এন্ড পরে আমি একটা হিসাব করছি যে কানাডা নিয়ে, ইউএসএ নিয়ে, ইভেন আমি মাথার মধ্যে ড্রিম রাখতাম কি আমি মাল্টাতে যাব, বুঝছো? আম, মাল্টাতে যাওয়ার আমার চিন্তা ভাবনা হয়েছিল, যে ইউরোপের একটা কান্ট্রি, অনেক সুন্দর ইউনিভার্সিটিস আছে ওখানে। যদি আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়ি, ওইটা একটা ট্যুরিজম ফ্রেন্ডলি হ্যাঁ, কান্ট্রি। হ্যাঁ, ওটা টুরিস্টিক প্লেস। হ্যাঁ। অ্যান্ড অ্যান্ড হচ্ছে আমার রিসার্চ বলি, আমি ৪ বছর আগে রিসার্চ ২০১৯ সালে মনে করছিলাম ওইটা নিয়ে। ওইখানে যদি আমি ট্যুরিজম নিয়ে ফ্রেন্ডলি, কি না, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ওই হুম। সাবজেক্ট নিয়ে পড়ি, ওইখানে আমার একটা জব পাওয়ার একটা চান্স থাকে। এন্ড আমার স্যালারি কত টাকা হবে ওইটা আমি বাইর করে রাখছিলাম, যে এভারেজ জবের, এন্ট্রি লেভেল জবের স্যালারি কেমন, হোটেলে কাজ করলে, ফ্রন্ট ডেস্ক, রিসিপশন, এগুলোতে কাজ করলে। সো রিসার্চ করে ওকে আমি যাব, মাল্টাতেই যাব, আমার যদি কোনো জায়গায় না হয়। আহ, এই হলো আমার, এতটুকু ডেসপারেট ছিলাম যে আমি বিদেশে যাব, বাট নিজের থ্রোতে যাব, সবটা নিজে রিসার্চ করে যাবো, কোনো এজেন্সির কাছে যাবো না, কিছু করবো না, সবটা নিজে নিজে করবো। তো ওইখান থেকেই শেষ পর্যন্ত কানাডাতে আসলাম। আমি রিসার্চ করে দেখলাম যে কানাডাতে আমার আব্বু যদি আমাকে ২০ লাখ টাকার মতো সাপোর্ট করে, বাকি টাকা আমি পার্ট টাইম জব করে সেভিংস করতে পারবো। এখন স্টুডেন্টস এর সমস্যা জানো কি, লাইক আইসা পরে কি করে ওরা, লোন লোন নিয়ে আইফোন কেনে, লোন নিয়ে ম্যাকবুক কেনে, লোন নিয়ে হচ্ছে স্টুডেন্ট থাকাকালীনই গাড়ি কিনে। অ্যান্ড
স্টুডেন্টস এর এখনো যে সমস্যাটা, ওদের লাক্সারি ভাবটা যায় না। এটা আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে বলতেছি, বাট সত্যি কথা যেটা, আমাকে অনেকেই মেসেজ করে, বাট এত লাক্সারি হওয়া উচিত না স্টুডেন্টসদের, বাংলাদেশি স্টুডেন্টদের। তুমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছো, তুমি সেম জিনিসটা মেনটেন করো। আমিও ভুল করছি, যেমন আমিও এসে আমার একটা ড্রিম ছিল ফোন কিনবো, আইফোন কিনবো, বাট আমি নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে একটা ওয়ালটন ফোন। ওয়ালটন মেবি 5,000 বা 6,000 আপনি টাকা। আই গেস বলছিলেন যে সিমও কাজ করতেছিল না কানাডা। বুঝছো, আমি ফোন কিনতাম না, আমার ফোন কেনার কোনো প্ল্যান ছিল না। আমি ওয়ালটন ফোন দিয়ে, মানে আমার চ্যানেলের ফার্স্ট 20টা ভিডিও আমার ওই ওয়ালটন ফোন ফোন দিয়ে বানানো। ওইটা দিয়ে আমার 1,000 সাবস্ক্রাইবার হয়েছে। রাইট, আমার সিম কাজ করতেছিল না। আমি ওয়াইফাই কানেক্ট করে বাসার মধ্যে ওয়াইফাই, আর কলেজের মধ্যে যদি যাইতাম মাঝে মাঝে, ওইটার ওয়াইফাই ইউজ করে বাসা বাংলাদেশে কথা বলতাম, কারণ আমার সিম লাগে না, আমি কাউকে চিনি না কানাডাতে, আমার কেউ নাই কানাডাতে, আমি কার কাছে কল দিব, ঠিক না? তো বাড়িওয়ালারে কল দিতে মনে হয় সিম টিম লাগবে, বা কোনো জবের যদি অফার টফার আসে কল দেয়, সেক্ষেত্রে লাগবে। তখন হচ্ছে সিম নিব, আমার ফোন দরকার, তো আশেপাশে কয়েকজন সাজেস্ট করে, আরে আইফোন নেও আইফোন নেও, তো ওইখান থেকে আমি আইফোন নিয়ে নিই আর কি। ভিডিও কোয়ালিটিও ইমপ্রুভ হয়েছে, বাট স্টিল লাইক স্টুডেন্টদের যেটা এভরি ইয়ার আইফোন ইমপ্রুভ করা, এভরি ইয়ার একটা নতুন মডেল আছে, নতুন মডেল ইমপ্রুভ করা, নতুন করে আবার লোন কন্টিনিউ করা দরকার নাই ব্রো। তোমার টিউশন ফিস দিতে হবে, জাস্ট 30 টাকাতে একটা প্ল্যান নাও, সিমের প্ল্যান নাও, মান্থলি মান্থলি পে করো, ওইটা দ্যাটস ইট। ফোন চালাও, 2 বছর পর্যন্ত টিউশন ফিস পে করো। লাক্সারি কি, তুমি স্টুডেন্টসরা এসে এখানে অ্যাপার্টমেন্ট ভাড়া করে, অ্যাপার্টমেন্টের রেন্ট হচ্ছে তোমার 1200, 2000, $3,000 এরকম। তোমার কেন এত লাক্সারি দরকার ভাই? আমি এখন পর্যন্ত কানাডাতে আসার পরে আমার কয় বছর, 4 বছর হয়েছে, আমি মনে হয় মাঝখানে 5 মাস বা 6 মাস মনে হয় জাস্ট সিঙ্গেল রুমে ছিলাম। আমি স্টিল ওয়ার্ক পারমিট, আমি শেয়ার করতেছি রুম আমার, কারণ আমার এত লাক্সারি দরকার না, আমি রুমের মধ্যে আসি জাস্ট ঘুমানোর জন্য, দ্যাটস ইট। সো আমার এত লাক্সারি দরকার নাই, আমার স্টিল সেভ করতে হবে কিছু টাকা। নিজের টিউশন ফিজ আমি 50% কন্ট্রিবিউট করছি। আমি মাজরুলকে দেখে আরো ইমপ্রুভ, লাইক ইন্সপায়ার হয়েছি। মাজরুল যেভাবে কাজ করতো, লাইক বাইরে -20, মাজরুল বলতেছে ভাই আমি বের হয়ে গেছি ভাই কাজে, এরকম সিচুয়েশন ছিল। আমি লাইক এরকমই হওয়া উচিত, স্টুডেন্টসদেরকে এরকমই হওয়া উচিত। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা অনেক লাক্সারি দেখে, এটা হচ্ছে অনেক বেশি সমস্যা। এন্ড দেন আইসা বলে যে ভাই আমার টিউশন ফিস নাই। রিসেন্টলি একটা কাহিনী বলি, কি হয়েছে। একটা রানিং স্টুডেন্ট, আমি কোনো নাম টাম কিছু মেনশন করতেছি না, রানিং স্টুডেন্ট একটা কানাডার একটা কলেজের মধ্যে পড়তেছে, ওর টিউশন ফিস হচ্ছে অ্যারাউন্ড $10,000 to $11,000। অ্যান্ড ও হচ্ছে কয়েকজনকে, আশেপাশে কয়েকজনকে কল দিতেছে যে ভাইয়া আমার তো কিছু টিউশন ফিস শর্ট, মেবি অ্যারাউন্ড $2,000 মতো শর্ট, তো যদি সবাই মিলে কোনো কন্ট্রিবিউট করা যায়। তো আমি বলছি হ্যাঁ ডেফিনেটলি, আমি আমার কাছ থেকে $500 দিলাম, কেউ একজন আরো $1,000 দিল, কেউ 2,000 দিল, সো হয়ে যাবে, তোমার ম্যানেজ হয়ে যাবে। ও কি করছে, সেমিস্টারের রেজিস্ট্রেশন না করে যে হোন্ডা অ্যাকর্ড গাড়ি কিনছে, যে গাড়ির দাম হচ্ছে মোর দেন $100,000। আর ইউ কিডিং মি? সরি, আমি ফার্স্টে হাসছিলাম কারণ আমি আরেকজনের সাথে কনভার্ট করে ফেলছি। ইন্সপায়ারিং স্টোরি। বুঝছো, এরকম স্টুডেন্ট আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম স্টুডেন্ট আছে। মোর দেন $100,000 গাড়ির তোমার কি দরকার? ইভেন আমার মাথায় মাঝে মাঝে ঘুরেছে আমি কেন 20,000 এর গাড়ি কিনলাম। আমি কিনলে তো $4-5,000 ক্যাশে দিয়ে আমি একটা গাড়ি কিনে আমার কাজ চলার মতো, আমি কাজে যাইতাম, করতাম, চলতে পারতাম, রাইট? সো এরকম স্টুডেন্টও আছে। ও কিন্তু সেমিস্টারে রেজিস্ট্রেশন করা নাই, ওর জন্য আমার টেনশন হইতেছে যে ওর ওয়ার্ক পারমিটে কি হবে, ওর ওয়ার্ক পারমিট কে আদৌ পাবে কি পাবে না। বাট ওর কোনো টেনশন নাই যে আরে নেক্সট সেমিস্টারে রেজিস্ট্রেশন করবো। বাট আনঅফিশিয়াল ব্রেক যে কানাডাতে কতটুকু ডেঞ্জারাস, তোমার ওয়ার্ক পারমিট রিজেক্ট হয়ে যেতে পারে। বাট স্টুডেন্টসদের তো এইগুলো নিয়ে মাথা ব্যথা অনেক কম। আচ্ছা ভাই, আপনাদের দুজনকে হচ্ছে একটা কোয়েশ্চেন করবো, যেটা কিনা অনেক ফেমাস একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে আপনাদের যেহেতু অলরেডি পড়াশোনাও ডান, আপনারা কি আপনাদের নিজেদের টিউশন ফি দিতে পারছেন কিনা? সবার এই সেম কোয়েশ্চেন থাকে বিদেশ আসার আগে অ্যাটলিস্ট। আমি কোনো সময় বলি না যে কানাডাতে কোনো স্টুডেন্টই ইম্পসিবল 20 আওয়ার্স কাজ করে ইম্পসিবল। তুমি যদি অনেক ক্যালকুলেশন করো, হ্যাঁ আমার 4 মাসের একটা ব্রেক থাকবে, আমি 3 বছরের কোর্স হলে আমি টোটাল 3টা ব্রেক পাবো, 3টা ব্রেকে আমার উইকলি আমি 90 আওয়ার্স 100 আওয়ার্স করে কাজ করব, এটা ইম্পসিবল। কোনো মানুষের পক্ষে এগুলা এভাবে কাজ করা পসিবল না। যেটা লজিক্যাল আমি বলি, একটা স্টুডেন্টস যদি এভারেজে যদি কাজ টাজ করে, দেখা যায় যে কি লাইক 4 মাস কাজ করার পরে $2,000 মতো আর্নিং করতে পারে। বুঝছো, 2,000 থেকে $1,500 আর্নিং করতে পারবে।
পার্ট টাইম জব করে হোক, যেভাবে হোক, উবার টুবার করলে আরো একটু বেশি আর্নিং থাকে মনে হয় স্টুডেন্টসদের। তো যেটা হলো কি লাইক $2000 আমি অ্যাভারেজে ধরি আর্নিং থাকবে। ওই স্টুডেন্টের লিভিং এক্সপেন্স, ধরো যে ও যদি একটা রুম শেয়ার করে থাকে, রুমের রেন্ট থাকবে আরো কম, $400 অ্যারাউন্ড রেন্ট দিতে হবে। ফোনের বিল, যদি এক্সপেন্সিভ ফোন না কিনে, এক্সপেন্সিভ ডিভাইস না কিনে, ফোনের বিল থাকে $38 সামথিং। বাস ইউজ করবে, বাসের জন্য লাগবে $100, অ্যারাউন্ড $600 হলো। এখানে খাবার দাবারে আরো $300 খরচ করলো। তোমার খাবার দাবার হয়ে গেল, তোমার থাকা খাওয়া হয়ে গেল, তোমার ট্রান্সপোর্টেশন হয়ে গেল, আর কি লাগে তোমার? তোমার কি এভরি মান্থ যায় কি $1000 শপিং করতে হবে? তোমার কি এভরি মান্থ যায় নাইকি এয়ারফোর্স, জর্ডান এয়ারফোর্স কিনতে হবে? এগুলো কিনতে হবে? রাইট? দরকার তো নাই। তুমি $2000 আর্নিং করবা, $1000 তোমার লিভিং এক্সপেন্স, আর $1000 সেভিংস অ্যাকাউন্ট। 4 মাসে $4000 খরচ হবে। 4 মাস পরে আরেকটা সেমিস্টার শুরু হবে। ওই সেমিস্টারের মাঝখানে 15 ডেজ বা 1 মান্থের একটা গ্যাপ থাকে। ওই গ্যাপে আরো যদি 2000 তুমি যদি পারো করলা, যদি না পারো সমস্যা নাই, তোমার কাছে 4000 আছে, বাসার থেকে বাকি 4000 আনবে। এভারেজ টিউশন ফিস $8000 to $11,000 কানাডাতে। তুমি যদি 50% দিতে পারো, তোমার বাসা থেকে 50% আনতে সমস্যা নাই। 3 বছরের কোর্স হোক, 2 বছরের কোর্স হোক, 50% করে আনলেও দেখা যায় যে বাসা থেকে তোমার অ্যারাউন্ড 15 থেকে 20 লাখ টাকা আনা হচ্ছে, বাকি টাকা তুমি নিজেই পে করতেছো। আচ্ছা, ডিপ্লোমা কোর্স যেটা 2 বছরের হয়, যদি কেউ ফার্স্ট ইয়ার টিউশন ফিস বাংলাদেশ থেকে দেওয়া যায়, দেন নেক্সট ইয়ারটা কি উনি গিয়ে পসিবল নাকি আরো আনতে হবে টিউশন বাংলাদেশ ফিস থেকে? তো আর ইয়ারলি পে করে না কেউই। না টিউশন সেমিস্টার আমি বেসড। ওর এটা আনসার করি। সো ও যেটা বলতেছে ফার্স্ট ইয়ার দেশ থেকে দিয়ে আসা, দ্যাট মিনস লাইক ওর 1 বছরের টিউশন ফি বাংলাদেশে যেটা হয়, ফ্যামিলি আসলে এভাবে যখন প্ল্যান করে যে আমি তোমার 1 বছরের টিউশন ফি আসলে দিতে পারবো, ছেলে মেয়েকে বলে যে 1 বছরে দিতে পারবো, কিন্তু পরের বছর কি হবে পরিবার কিন্তু এটা নিয়ে অনিশ্চিত, মা বাবা এটা নিয়ে কিন্তু চিন্তিত থাকে। সো যে জিনিসটা এখন আসার পরে তুমি যদি ফোকাস থাকতে পারো, তুমি যদি সেভিংস করতে পারো প্রতি মাসে, ধরো উড়াধুরা টাকা খরচ না করলা, পরিমিত তোমার যতটুকু দরকার তুমি ততটুকু করলা। ইটস নট লাইক দ্যাট তোমার শো অফ করতে হবে তুমি আসার পরে এটা সেটা। তুমি ধরো আসার পরে তোমার আইফোন 16 কেন নিতে হবে, তাই না? তুমি ধরো আইফোন 11 নিলা, আইফোন এখন তো আইফোন মনে হয় 14 ও ফ্রিতে দিতেছে, মানে জাস্ট শুধু একটা প্ল্যান নিলে। সো তোমার তুমি যদি এসে 16 নাও তাহলে তো আর তোমার মনে করো হচ্ছে না। সো তোমার সবকিছু প্ল্যান থাকতে হবে, তোমার যে লিভিং কস্ট, তোমার তুমি যাতে এদিক সেদিক টাকা খরচ না করো। সো তোমার একটা প্ল্যান যদি থাকে, আমি বলবো পরিবার থেকে, তোমার পরিবার যদি 1 বছর সাপোর্ট দিতে পারে এবং তুমি যদি ট্র্যাকে থাকো, তাহলে তুমি পরের বছর তুমি এটা দিতে পারবা, পসিবল, পরের বছর দিতে পারবা। আর বুঝছো বাংলাদেশে শাহরিয়ার? যেটা এটা হয়, পসিবল, এটা পসিবল। বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে 1 সেমিস্টারের টিউশন ফি দিয়ে স্টুডেন্টরা আসে, ঠিক আছে? এখন প্রথম যখন স্টুডেন্টরা আসে, আসার পরে আমি বলবো প্রথম নতুন একটা নতুন শহর, নতুন শহর কি নতুন দেশ ডাইরেক্ট। সো আসার পরে আসলে প্রথম 2-3 মাস তার সেটেল হইতে লেগে যায়। সো প্রথম বছর টিউশন ফিটা দেওয়াটা আসলে আমি এরকম খুব কম স্টুডেন্ট দেখছি যারা আসার পরে প্রথম টিউশন ফিটা দিছে, যা শুধু দিছে না এখানে স্টুডেন্টটা যেটা মেশের বাসায় থাকতো ও দিছে একমাত্র। আর এরকম ছাড়া কিন্তু আমি টরন্টোতে, ওই যে যে ওর কথা বলতেছি, ও দিছে একমাত্র। এরকম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফুল টিউশন ফি দেওয়া কিন্তু খুব কমই দেখছি, বাট সেকেন্ড ইয়ারে ওইটা যদি তুমি এক সেমিস্টার যদি তোমার ফ্যামিলি থেকে দিতে পারে, পরের সেমিস্টারের টিউশন ফি তোমার আই থিঙ্ক তোমার দেওয়া উচিত। কারণ আমি না মাঝার, ওই ছেলেও কিন্তু ফুল টিউশন ফিস দেয় নাই, ফুল দেয় 50% না। দিছে। আমি যেভাবে বলে দিছিলাম ওকে, ও সেম হ্যাঁ, ট্র্যাকের মধ্যে 50% দিছে, এন্ড 50% ওকে, বাসা থেকে আনছে। যে $5000 ও সেভ করছে, আর $5000 বাংলাদেশ থেকে আনতেছে। ও আমি লাইক, আচ্ছা। দ্যাটস দ্য প্ল্যান, তোমার বাট এইভাবে স্টিল প্ল্যান করে স্টিল আসতে তুমি হবে। $5000 কন্ট্রিবিউট করা মানে হচ্ছে কত, 5 লাখ টাকা তুমি কন্ট্রিবিউট করে 50% দিচ্ছ। টিউশন ফিসের 50%। হ্যাঁ, তুমি তুমি আচ্ছা ভাই, অর্ধেক যদি দিয়ে দিচ্ছ। ওপেনলি বলেন, হ্যাঁ, আপনাদের দুজনেরই পুরো এডুকেশনে বাংলাদেশ থেকে কত টাকা নিয়ে আসতে হয়েছে? একদম বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং শুরু থেকে সবকিছু, ফার্স্টে মানে একটা রেঞ্জ দেন। কানাডা আসার আগে এক্সাক্ট এমন বলা দরকার না, একটা রেঞ্জ। আমারটা আমি বলি, আমি যখন ফার্স্টে কানাডা আসি, তো আসার সময় মনে হয় 8 থেকে 12 লাখ টাকার মতো এরকম একটা খরচ হয়েছে। এর মধ্যে হচ্ছে 8 লাখ টাকা তো টিউশন ফি ছিল। সো 7.5 লাখ না 7 লাখের মতো টিউশন ফি ছিল, আর দেন কানাডা আসা পর্যন্ত ধরো এই একটা খরচ। দেন আসার পরে যেটা হয়েছে, দেন আমি জব করতাম, জব করার সময় হচ্ছে আমি যেটা আমার ইনকাম হইতো সেটা দিয়ে হচ্ছে আমি আমার লিভিং কস্ট হতো। এরকম আমার ফার্স্ট 2 সেমিস্টার গেছে। যাওয়ার পরে দেন আমি আমার পড়ালেখা ছেড়ে দিই।
সো আমি ড্রপ করি ওই কলেজ থেকে, বাট করার পরে আমি অন্য একটা কলেজে এনরোল হই। মাঝখানে আমি কিন্তু একটা 4 মাস ব্রেক পাই আমার কলেজ থেকে, কারণ 4 মাস যে ব্রেকটা ছিল এটা আমার ফুল টাইম ব্রেক ছিল। তো ফুল টাইম হচ্ছে তোমার তোমার কোনো কাজ করার লিমিটেশন নাই, তুমি আনলে তুমি ধরো ফুল টাইম কাজ করতে পারবা, যে একটা ব্রেক থাকে অফিসিয়াল ব্রেক। সো আমি আমার অফিসিয়াল ব্রেকে কাজ করি, কিছু টাকা সেভ করি, পাশাপাশি আমি এটা আমার টিউশন ফিতে কন্ট্রিবিউট করি। আর তখন যে সিচুয়েশনটা ছিল, তখন আমাদের ইনকামটা খুবই ভালো ছিল। কানাডার যে পরিস্থিতি, তখন অনেকে ইউটিউবে ভিডিও বানাইছে, উবারে তুমি হচ্ছে পার আওয়ার $30, $35, $40 করে ইনকাম করতে, যেখানে মিনিমাম ওয়েজ হচ্ছে $12-13 আফটার ট্যাক্স। সো তখন ইনকামটা ভালো ছিল দেখে আমরা করতে পারছি। এরপরে হচ্ছে আমার যেটা ছিল এক সেমিস্টার 20 ঘন্টা কাজ করার পারমিট ছিল। সো ওই 20 ঘন্টা আমি কাজ করে আমার যা শুধু আমার লিভিং কস্টটা উঠতো হার্ডলি, পাশাপাশি আমার যেহেতু পিছিয়ে মানে কয়েক মাসের আগের একটা সেভিংস ছিল, ওই জিনিসটা আমাকে হেল্প করছে তখন স্টেবল হইতে। মাঝখানে এরপর হচ্ছে লাকিলি গভর্নমেন্ট অ্যানাউন্স করছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন ফুল টাইম জব করতে পারবে, কারণ কানাডায় লোক দরকার। মানে ওদের যেই ক্যানাডার যারা জব করতো ওরা আসলে কভার আপ করতে পারতেছে না। সো এই জন্য স্টুডেন্টরা যদি চায় তারা ফুল টাইম জব করতে পারবে, এটা কানাডার জব মার্কেটে ইমপ্রুভ হবে। সো তখন যখন আমি ফুল টাইম কাজ করার সুযোগ পাইছি, এখন তুমি যদি ফুল টাইম কাজ করো তাহলে হচ্ছে তুমি রেগুলার তোমার সেমিস্টার চলাকালীন সময়ে তুমি যেই ধরনের ইনকাম করো এর কিন্তু ডাবল ইনকাম করার সুযোগ থাকে। সো তখন যেটা হচ্ছে আমি হার্ড ওয়ার্ক করছি, মানে অনেকটাই বলতে গেলে আমি আমার টিউশন ফি অলমোস্ট অনেকাংশই, আমি বলবো না পার্সেন্টেজটা, আমি নিজেই পে করছি। সো পাশাপাশি আমার ব্রেক থাকতো একটা 2 সেমিস্টার পরে, আমি একটা ব্রেক পাইছিলাম 4 মাসের। সো ওই ব্রেকটাতেও কিন্তু আমি কিছু টাকা সেভ করে ফেলছি। সো এইরকম আসলে আমার জার্নিটা ছিল আর কি। মিশকাত ভাই আপনারটা তাহলে কি বলেন। আপনার বাংলাদেশ থেকে 10 থেকে 12 লাখ টাকায় নিয়ে আসতে হয়েছে বা 15 লাখ টাকা? না, আরেকটু বেশি আনতে হয়েছে। না, আরেকটু বেশি এটা তো আর আসার সময় 10 থেকে শুরুতে 12 দিয়ে লাখ টাকা তো দেওয়া হয়েছে। পসিবল না। 10 থেকে 12 লাখ টাকা সম্ভব কারণ না, তুমি তো কিন্তু বাংলাদেশ থেকে আসার আগে তো প্লেনের টিকিট কেটে আসছো, তুমি হ্যাঁ ফার্স্ট ওইটা তো সেমিস্টার আসার আগেই ফিজ ছিল। দিতে এরপর হয়েছে। আসার পরেও ফ্যামিলি থেকে আমার টাকা পয়সা আনতে হয়েছে, সাপোর্ট লাগছে। ফ্যামিলির সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। এন্ড মাঝখানে ওকে। ডলারের রেটও অনেক বেড়ে গেছিল। আমি যখন আসছিলাম তখন So, ডলারের রেট ছিল অনেক 67 বাড়ছে। টাকা, বর্তমানে এখন ডলারের রেট হচ্ছে 91 থেকে 91, 92, 93 ডলার। তো অনেক ডিফারেন্স আছে। এটাই আর এখন আমি যে ক্লিয়ার যে এখন 7 লাখ টাকায় বিদেশ, 7 লাখ টাকা না, কানাডা দেওয়া যায় না। ইম্পসিবল। না, লাইক এটা আমি পসিবল না। বলি শাহরিয়ার, আমি তোমাকে একটা এভারেজ দেই। 20 লাখ টাকা বাজেটে আই থিঙ্ক পসিবল, স্টুডেন্টসরা যদি নিজে থেকে করে। 20 লাখ টাকা যদি হাইয়েস্ট হয় 30 লাখ টাকা যাবে, কারণ হচ্ছে ফার্স্টের যেই খরচটা, এটা আনএক্সপেক্টেড একটা খরচ, যে তোমার পেপারস বানাইতে কেমন খরচ হচ্ছে, সি এভিলিয়েশনে কেমন খরচ হচ্ছে, বা এফিডেভিট করাইতে কেমন খরচ হচ্ছে, নটরি করাইতে কেমন খরচ হচ্ছে, তোমার পাসপোর্ট নামের ভুল থাকলে ওইগুলা ঠিক করা, ফ্লাইটের টিকিট তুমি কেমন ভাবে পাইতেছো। যেমন আমি $50,000 দিয়ে ফ্লাইটের টিকিট পাইছি, এখন নাকি 1 লাখের নিচে কোনো টিকিটই নাই 1 কানাডার। লাখ তো খুবই কম, এখন হ্যাঁ, 2-2.5 তো লাখ টাকার নিচে টিকিটই নেই টিকিটই পাওয়া যায় না, সো ফর এখানেও এক্সপেন্স স্টুডেন্ট, বাইরে গেছে। স্টুডেন্টদের হ্যাঁ, জন্য। অন্যান্যদের জন্য কিন্তু 1.5-2 লাখে রিটার্ন টিকিট শো আছে, বাট স্টুডেন্টদের জন্য কিন্তু এটা এটা আমি এয়ারলাইন্সের সিন্ডিকেট বলবো। হ্যাঁ, লাইক যেটাই হোক, লাইক 20 থেকে 25 লাখ টাকা বাজেট রাখতে হবে। আচ্ছা ভাই, আপনাদের যদি দুইজনে আবার যদি এখন ধরেন 4 বছর পিছনে, বাট আপনারা 2024 সালে আছেন বা 2025 সালে আছেন এবং আপনারা এখন ব্যাচেলর পড়াশোনা করতে যাবেন, ওই টাইমটা যদি এখন হয় তাহলে হচ্ছে আপনারা এখন কোন দেশে যেতেন? বা এখন যদি আপনারা জাস্ট সদ্য লাইক এইচএসসি পাস করে থাকতেন তাহলে হচ্ছে এখন আপনারা কোন কান্ট্রি চুজ করতেন? আমি যদি র্যাঙ্ক করি, কানাডা 1 না, নম্বরে আপনি রাখবো। আপনি নিজের জন্য বলেন, নিজের জন্য বলেন, আমি নিজের জন্য আপনি আমি নিজে থেকে। কানাডা, আমি তো যদি নিজের জন্যই থাকতাম, আমি কোনো সময় একটা কান্ট্রির উপরে ভরসা করে বসে থাকতাম না, কারণ ভিসা সবটা লাখের উপরে, রাইট? তো আমার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে কোন জায়গায় যাব নেক্সটে যদি রিজেক্ট চলে যায় ভিসা। তো আমি 1 নম্বরে কানাডা রাখবো স্টিল। 2024 আমি 1 নম্বরে কানাডা রাখবো। সেকেন্ড মেবি জাপান রাখবো। থার্ড ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রি রাখবো। আর আমি ধরো আমার হচ্ছে অন্যান্য দেশের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমার কাছে নাই, আমি কয়েকটা দেশ সম্পর্কে জানি। সো ফার্স্টে অলওয়েজ কানাডা থাকবে, কারণ কানাডা আমি যেহেতু এখন আছি আমি অনেক অনেক কিছু জানি। সো আমার ফার্স্টে কানাডা থাকবে, সেকেন্ড আমি অস্ট্রেলিয়া সম্পর্কে বলবো, অ্যান্ড থার্ড হয়তো অন্য যে কোনো একটা কান্ট্রি, যেহেতু আমার কাছে ইনফরমেশন নাই অন্যান্য দেশে তো আমি নাম বলতে যাচ্ছি না। বাট আমার ফার্স্টে কানাডা অলওয়েজ, আর বর্তমান যে সিচুয়েশন আমি অস্ট্রেলিয়ার কথাই বলবো সেকেন্ডলি, কারণ আমার অনেক ফ্রেন্ডরা আছে, সো আমি দেখতেছি ওরা গ্রো করতেছে। সো আমার মনে হয় যে বেটার অপশন হবে।
এবং আপনাদেরকে এখন কোনোদিন কি রিগ্রেট ফিল হইছে কানাডাতে পড়তে আসার পর যে না আসলেও হতো? এটা যখন ওভারনাইট যখন রুলস চেঞ্জ হয় তখন এটা সবারই হয় যে ফর এক্সাম্পল আমি যেই ইয়াতে ধরো যে আমি নোভা স্কটিয়াতে আছি, নোভা স্কটিয়ার পিএনপিটা আমি টার্গেট করতেছি রাইট, পিআর এর জন্য রাইট। সো এখন যদি নোভা স্কটিয়া থেকে হঠাৎ করে বলে যে ওভারনাইট ওভারনাইট লাইক তুমি ঘুমাইছো সকালে উঠে শুনতেছো নোভা স্কটিয়া আর কোনোদিন পিএনপি দিবে না, আর কোনো স্টুডেন্টসকে পিএনপি দিবে না, সো ডেফিনেটলি রিগ্রেট করার সিচুয়েশন রাইট। এরকম ওভারনাইট রুলস গুলো চেঞ্জ হলে ফিল হয় যে আমি এফেক্ট হচ্ছে না, বাট কিছু কিছু স্টুডেন্টস ডেফিনেটলি এফেক্ট হচ্ছে এখানে। তবে এইগুলোর জন্য ইয়া লাগে। আর সো ফার সো গুড, আমার সাথে আল্লাহর উপরে যেটা হয়েছে ভরসা করে যাও। আমার সাথে যেটা হয়েছে, আমি যখন টরন্টো থেকে নোভা স্কটিয়া মুভ করতেছি, আমি তখন হচ্ছে 1200 কিলোমিটার ড্রাইভ করছি। একটা না, ড্রাইভ করার পরে আমি একটা বিরতি দিছি। বিরতি দেওয়ার পরে আমি হচ্ছে ফেসবুকে স্ক্রল করা শুরু করছি। তখন একটা নিউজ আসছে যে নিউ ব্রান্সউইক এবং নিউ ব্রান্সউইকে হচ্ছে এআইপি অফ করে দিছে। এআইপি হচ্ছে একটা পাথওয়ে, যেমন পিআর হওয়ার জন্য বিভিন্ন ধরনের স্ট্রিম আছে, এআইপি থ্রুতে অনেক হয়। সো নিউ ব্রান্সউইকে তখন এআইপি অফ করে দিছে। সো ওই জিনিসটাই তখন আমার কাছে মনে হয়েছে যে আমি কিন্তু স্টিল তখন নিউ ব্রান্সউইকে 1200 কিলোমিটার পরে কিন্তু টরন্টো থেকে নিউ ব্রান্সউইকে আমি এখন ওই জায়গায় আছি। আমি যদি নিউ ব্রান্সউইকে মুভ করতাম, দেন আমি ওই দিনে কিন্তু আমি নিউজটা পাইছি যে মাজারুল আসলে ইজ লাইক নিউ যাবো কি ব্রান্সউইকে যাবো না, পিআর যাবো হবে কি না। যাবো না। তো তখন কিন্তু হ্যাঁ, আমার তখন রিগ্রেট ফিল হইতেছে। কারণ কাইন্ড অফ নিউ ব্রান্সউইকের পরের প্রভিন্সটা হচ্ছে নোভা স্কটিয়া। তখন আমি মেশকে ফোন দিছি যে ভাই আমি তো অর্ধেক চলে আসছি, আর 600 কিলো পরে নোভা স্কটিয়া নাকি 700 কিলো, আমি কি আসবো কি আসবো না। সো এই হ্যাঁ, ধরনের একটা সিচুয়েশন আর কি। আপনি এখন কোথায় আছেন? নোভা স্কটিয়াতেই? নোভা স্কটিয়াতেই। ওরে আমি বাহ! আনছি দেখে। মিশকাত ভাই দেখা দিয়ে আসছি, কারণ আমি তো অন্য জায়গায় দেখেছি। যায় ধরা খায় লাভ নাই, ওর কাছে ইনফরমেশন আমি একটু কম থাকে, ধরা হ্যাঁ, খায় লাভ নাই। তো আমি যখন টরন্টোতে পড়ালেখা শেষ করছি, তারপরে তো হচ্ছে আমি মাঝখানে দেশে গেলাম ওই যে জুন জুলাই আগস্টের টাইমে। দেন আমি আসলে দেশের যে পরিস্থিতি, আমি আসলে রিসার্চ করার টাইম পাইনি। আমি দেখছি মেশকাত ভাই নোভা স্কটিয়া মুভ করছে, ভাইয়ের সাথে কথা হইলো, ভাই সাজেস্ট করতেছে যে নোভা স্কটিয়া বিভিন্ন ধরনের পাথওয়ে আছে, টুকটাক এটা। তো তখন আছে আমি আর রিসার্চ এত কিছু করি নাই। আমি আমি শুরু থেকেই ভাইয়াকে ফলো করছি। আমি দেখতেছি আমি যদি ভাইয়ের যদি পিয়ার হয় তাহলে আমারও হবে ও সোজা কথা। জানো কি, ও হচ্ছে যে আমার উপরে যে ধরা খেলে বায়ও খাবে, ভাইয়ের হবে আমিও তো হবে, ও একসাথে বায়ের পরেরটা বিয়ে পরে। হলে আমারও হবে। তো সমস্যা নাই, আর টেনশন নাই আচ্ছা, নাকি। আবিদ ভাইও কি নোভা স্কটিয়াতে মুভ হলো নাকি? না, না। মনে হয় আমি আবিদ ভাই মুভ জানি না। হয়নি? এখন উনি টরন্টোতে? হুম। ভাই তো টরন্টোতেই আছে, কোনো খবর তো নাই, কথাও তো হয় না ওইরকম। বাহ! মনে তো হয় না আসবে, জানি না, কথাই হয় আচ্ছা না। ভাই, আপনারা ভাইয়ের সাথে তো হচ্ছে এই পর্যন্ত কথা একবার হয়েছে মনে হয়, আমি যখন টরন্টো থাকতাম তখন। আমি টরন্টোতে আবেদের সাথে অনেক চলাফেরা হয়েছে, হয়েছে, কথা হয়েছে, বাট এখন না, অনেকদিন আমি হচ্ছে আবিদ ভাইয়ের একটা ভিডিওতেও আই গেস মিশকাত ভাইকে দেখছিলাম। কোন একটা হ্যাঁ, স্টুডেন্টকে হ্যাঁ, আই গেস আপনার বাসায় ড্রপ করছিল। হ্যাঁ, হ্যাঁ, লাইক ও স্টুডেন্ট কি করছে, ল্যান্ড করছে। ওর আবার একটা টেন্ডেন্সি হচ্ছে ও যায় পিক আপ করে। ওরা যদি কেউ হুম। কল দেয় যে ভাই আমি এয়ারপোর্টে এসে পড়ছি, ওর কি হয় জানি না, ও যায় পিক আপ করে নিয়ে আসে ওরে, বুঝছো। এখন পিক আপ করে আবার ওই দিন পিক আপ করতে গেছে, যাওয়ার পরে তো আমি ফোন দিছে আমাকে যে ভাই আমি তো ওকে তো পিক আপ তো করে ফেলছি, বাট ওকে তো রাখার জায়গা পেতেছি না। এখন কি করবো। এবার আমি বললাম যে আচ্ছা, ওই স্টুডেন্ট কি তাহলে ইয়া করে আসে নাই? একদম হোটেল বুক করে আসে নাই? ও না, ওই স্টুডেন্টেরও একটু সমস্যা ছিল। ও হচ্ছে কি, ওর ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাডমিশন নিছে নিউ ফাউন্ডল্যান্ডে, কিন্তু টরন্টো পিয়ারসনে ল্যান্ড করার পরে ও কি করতেছে যে না, ও নিউ ফাউন্ডল্যান্ডে যাবে না, নিউ ফাউন্ডল্যান্ডে পড়াশোনা করবে না, ও ইউনিভার্সিটি চেঞ্জ করে টরন্টোর একটা কলেজে ভর্তি হবে, ওয়াও! সো আর ওইদিকে যাবেই না। ওয়াও! এটা হচ্ছে ট্রানজিট, টরন্টো পিয়ারসনে মুড ট্রানজিট। সুইং! হ্যাঁ, হ্যাঁ, মুড সুইং মুড হয়ে গেছে, সুইং! বুঝছো। টরন্টোতে কেউ নামলে তার মুড সুইং হয়। হ্যাঁ, এন্ড আবিতে পিক আপ করছে, করার পরে তো এখন কি হবে যে মেশকাত কোনো জায়গা টায়গা হবে 1-2 দিনের জন্য। আমি তো এখন তো আমার রুমের মধ্যে তো জায়গা নাই খুব একটা, এখন কি করব। আমি বললাম যে ভাই আমার রুমে তো জায়গা নাই, তখন আমার সিঙ্গেল রুম ছিল একটা। তো এখন কি করব, মেবি বাহিরে একটা ম্যাট্রেস ট্যাট্রেস আছে, আমি হয়তো ফ্লোরের মধ্যে একটা ম্যাট্রেস দিয়ে দিলাম, সো যদি কোনোভাবে থাকতে পারে। এর থেকে বেশি আমি আর কি করব। আমার বাড়িওয়ালা আবার ছিল বাংলাদেশি, সো আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিছি। পরে বলতেছে তাহলে আচ্ছা আমি নিয়ে আসতেছি, তো রাত্রে নিয়ে আসলো, কয়েকদিন থাকলো, এইভাবে আর কি। সেই ভাই সেই। বুঝছো, আচ্ছা, আর তেমন কোনো কোয়েশ্চেন নাই, বা
পুরা জিনিসটা স্মুথলি গেছে, আমার কোনো কোয়েশ্চেন লেখাও ছিল না। তো যা কোয়েশ্চেন মাথায় ছিল করা শেষ। এই তো আপনাদের নাইস, কিছু বলার থাকলে বলতে এইটাই পারেন, না হলো হলে যে শাহরিয়ার তুমি যেভাবে কাজ করতেছো স্টিল কাজ করতে থাকো। ইন ফিউচার আমরাও কানেক্টেড হব ইনশাল্লাহ। সবটা হচ্ছে ইনশাল্লাহ। বাংলাদেশি স্টুডেন্টসদের ভালোর জন্যই চিন্তা করি, একসাথে যদি হব ইনশাল্লাহ। And অবশ্যই। দেখা যাক, সবাই যাতে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরো ফলো করে, তুমি আরো যাতে ইন্সপায়ার হও, আরো বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারো, আরো বেশি রিসার্চ করতে পারো, তোমার টিমটা যাতে আরো বড় হয়, এটুকুই আমার আশা থাকবে। And আমি তো ভিডিও দেখি তোমার, সো সেটাই। আর এইটুকু। আমাদের আমরা পক্ষ থেকে মাজরুল যদি ভাইকে কোনো চাই আবার ধরনের ভিডিও বানাক। ইনফরমেশন বা হেল্প লাগে, সো আমাদের সাথে যোগাযোগ করবা। 100%। ও আমরা মাজরুলের বিষয়টা জানো কি, মাজরুলের চ্যানেল নাকি মানুষ ভিডিও দেখে সাবস্ক্রাইব কম করে, সো আপনারা যদি সাবস্ক্রাইব আহা, করেন সেক্ষেত্রে মাজরুল ইন্সপায়ার হবে আর কি। বা কিছু হেড কমেন্ট করেন, আমরা গিয়ে রিপ্লাই দেই, ভাই এসে পারবে। আর ইনশাআল্লাহ। যাই করেন, দৈরা বান্ধে যাই হোক, মাজারকে ইউটিউবে নিয়ে আসেন। এই তো। আর ভাই আরেকটা জিনিস নিউজ দেখছিলেন যে এসডিএস কিন্তু শেষ হয়ে গেল একদম। আহ, এটা তোমার কি মনে হয়, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? ভালোই হয়েছে। ইন্ডিয়ানদের জন্য খুশি আমি হয়েছি happy। যে ওকে গেছে গা, কারণ কারণ বাংলাদেশ ভাই কখনো আমরা পাইতোই না, এসডিএস এর বেনিফিট পাই না, যেহেতু বন্ধ করছে বেনিফিট ভালো পাইনি, হয়েছে। ইন্ডিয়ানরা অল টাইম পাইতো, সো ওই হিসাবে আমি হ্যাঁ, খুশি। সো লাইক কি মনে হয়, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই হয়েছে। ওভারঅল খারাপ হয়েছে, বাট ইন্ডিয়ানদের জন্য আমি খুশি। আরো তো এই কান্ট্রি ছিল, যেমন আমি নেপালও কিন্তু ছিল মনে ব্যাকগ্রাউন্ডে হয় না? অস্ট্রেলিয়ার ইন্ডিয়ার খেলাটা দেখতেছি, ওই যে টেস্ট। আহ, আমার কিন্তু না, দেখতেছি। এখানে যেটা হচ্ছে কি, ভালোই হয়েছে। এখন সবকিছু একটা ফেয়ার ওয়েতে যাবে, বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক সব কান্ট্রির স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন প্রসেসিং অনেক সুন্দরভাবে যাবে, একটা সেম লেন্দি প্রসেস থাকবে। যেমন ইন্ডিয়ানদের প্রসেসিং টাইম অনেক কম ছিল, 1 মাসের কম। আমার ভিসা প্রসেসিং টাইম 1 বছরের উপরে লাগছে। সো এটা তো ফেয়ার না, রাইট? এই জিনিসটা আর কি অনেক ভালো হয়েছে। ভিসাটা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করতে পারলে হয়, বাংলাদেশের ভিসা রেশিও হওয়ার চান্স আরো বাড়বে আমি স্টুডেন্টদের আমার জন্য। ভিসা অ্যাপ্লাই করছি, আমারটা 1 মাস লাগছে। ইভেন আমি একজন ইন্ডিয়ান ছেলের অ্যাপ্লিকেশনটা আমি নিজে করে দিছি, আজকে করছি, পরের দিন অ্যাপ্রুভাল আসছে। 2-3 দিন পরে আমার বাসায় হচ্ছে ওর ওয়ার্ক পারমিটের পেপারস আসছে। কারণ আমার নিজেরটাই আসছে ওয়াও, 1.5-2 মাস পরে। আমার ওয়ার্ক পারমিট হাতে আসতে আসতে 2 মাস এদিকে শেষ। এটা লাখের উপরে, সবটা লাখের উপরে, না এক না, একজনের প্রসেসিং ফাস্ট হয়। আমাদের তো এসডিএস নাই, আমাদের তো ফাইল প্রসেসিংটা আর্লি হয় না, তাই না? সো হুম। ওদেরটা তো আর্লি। এমন কোন ইন্ডিয়ান নাই, ওদের হচ্ছে ওদের ফাইল ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে চলে হ্যাঁ, আসে ইভেন approval। পিআর এর ECC অ্যাপ্লিকেশন ক্ষেত্রেও কিন্তু সেমই। যেমন সবকিছু। আমার সাথে কাজ করতেছে কয়েকজনের অ্যাপ্লিকেশন, পিআর এর ফাইল অ্যাপ্লিকেশন করে ফেলছে, 14 মান্থস হয়ে গেছে, মোর দেন 1 ইয়ার, হ্যাঁ, স্টিল নো আছে, আপডেট। ব্যতিক্রম তো আর আছে। কিছু কয়েকজনরে দেখলাম যে 1 মাসের ভিতরে রেজাল্ট এসে গেছে, পিআর অ্যাপ্রুভড এরকম। হ্যাঁ, তো সবটা হচ্ছে আচ্ছা, ভাগ্যের আমরা উপরে। আমরা ভাই ইন্ডিয়ানদের নিয়ে কথা না বলি, র এজেন্ট আসতে পারে। ও মাই গড, হ্যাঁ। 5 আগস্টের রাতের মতো। আচ্ছা, আমার এখানে ভয় আপনারা পাচ্ছি না, বাট শাহরিয়ারের ডেঞ্জারের সিচুয়েশন আছে। 100% ভাই পাশে থাকি আমি। কি না একটা ভিডিও আছে না, দরজা খুল, র্যাব। ও শাহরিয়ারও বলবে আচ্ছা, আপনারা একটু বাই বলে দেন, আমি পডকাস্ট শেষ করে দিই, পরে একটু আলাদা হ্যাঁ, কথা বলি ওকে আনফিল্টার। শাহরিয়ার, হ্যাঁ। সো আজকে পর্যন্ত এইটুকুই, ইনশাল্লাহ আমরা আরো ভিডিও বানাবো, এরকম পডকাস্ট করব। আমিও দেখবো যে এটার মধ্যে মানুষের রেসপন্স কেমন, মানুষ যাতে কমেন্ট করে, কোনো কিছু জানার থাকে অবশ্যই অ্যাড হবো শাহরিয়ারের পডকাস্টে। এইটুকুই আর কি। শাহরিয়ার, কিপ গোয়িং, বেস্ট অফ লাক। এই তো। আর আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে এই ভিডিওটা দেখবে তারকে বলবো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, যে আমাদের এই এত লং, প্রায় মনে হয় 1 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে, এটা যদি কেউ 1.5 ঘন্টা ভাইয়া, দেখে। 1 ঘন্টার বেশি না, 1.5 ঘন্টা। এই তো 1-1.5 ঘন্টার ভিডিওটা যদি কেউ দেখে, তাকে তো ধন্যবাদ দিয়ে তো তাকে ছোট করে ফেলা হবে। তার টাইম নষ্ট করার জন্য থ্যাংক ইউ। না, টাইম নষ্ট না, সে অনেক ধরনের ইনফরমেশন পাবে, অনেক ধরনের হাবিজাবি বুকিচুরি কথাবার্তা হয়েছে। সো আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। এন্ড আপনাদের যারা যদি কোনো ধরনের হেল্প অথবা ইনফরমেশনের দরকার হয়, সো অবশ্যই মেশকাত ভাই চ্যানেল আছে, এন্ড শাহরিয়ার তো আছে, ওদের একটা বড় একটা টিম আছে। সো আশা করি সবাই হেল্প করবে। এন্ড ওদের আচ্ছা মেশকাত ভাই, আপনার চ্যানেলটার নাম একটু বলে দেন, যেহেতু আপনার চ্যানেলের নাম একটু ডিফারেন্ট। দ্য হিউম্যান চেঞ্জার। মেশকাত ভাই আচ্ছা, চ্যানেলের ভাইয়ার নাম চ্যানেল হচ্ছে অবশ্যই তাহির সাবস্ক্রাইব মেনচেঞ্জার। করবেন, এবং হচ্ছে ভাইয়া স্টাডি ইন কানাডা নিয়ে অনেক ভালো ভালো ভিডিও বানায়। অলসো মাজরুল ভাইয়া, যাও মাজরুল ভাই এখন নাই, বাট আমরা হেড কমেন্ট করলে ইনশাল্লাহ ভাইয়া আসবে। সো ইয়া, ডু হেড কমেন্ট, এবং হচ্ছে আমরা আপনাদের কি রিপ্লাই দেব, যাতে মাজরুল ভাই ফেরত আসে, আমাদের এটাই কি আশা এবং ভরসা।
না, That's the মাজরুল last ভিডিও thing we can বানাবে। do আমি for Mazharul bhai. কালকে মাজরুলের সাথে কথা বলছি যে, মাজরুল তুমি আবার ভিডিও বানানো শুরু করো। হেল্প হবে, মানুষেরই তো হেল্প হবে, সমস্যা নাই। তো বলল যে আচ্ছা সেটাই। ভাই, আমি জানুয়ারি থেকে করব। আমার তো ইউটিউবে আসার মেইন প্ল্যানটাই ছিল যে স্টুডেন্টদেরকে হেল্প করার। সো মাঝখানে কানাডার অবস্থা ভালো ছিল না দেখে আমি স্টপ করে দিছি। 25 সালে আমি দেখতেছি কানাডার একটা নতুন একটা হোপ আছে। সো আমি 2025 সাল থেকে ইনশাআল্লাহ শুরু করব। আর আমার চ্যানেলের নাম তো মাঝারুল টিউব, সার্চ করলেই পেয়ে যাবেন। এই আর কি। আর শাহরিয়ারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। Again, সো হ্যাঁ। আজকে বাই বাই, এটুকুই, অনেক বাই রাত সবাই, হয়ে গেছে বাই। আমার। ইভেন আমার ভোরবেলা জবে যেতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিমানের টিকিট কেনার টাকা নাই ওদের। ওরাও যেন ড্রিম দেখতে পারে, ওকে আমিও বিদেশে যেয়ে পড়াশোনা করব।